সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারের গ্যালিলিও রূপান্তর এই পর্যন্ত আমরা পড়ছিলাম। তো আজকে মূলত আমরা আর কি থিওরি অফ রিলেটিভিটি পার্টে প্রবেশ করব। আমরা আপেক্ষিকতার যে স্বীকার্য বা আপেক্ষিকতার যে ব্যাপারটা এইগুলা নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করব। দেখো, এই অধ্যায়টা মডার্ন ফিজিক্সের একটা সূচনা চ্যাপ্টার। দেখো, চ্যাপ্টারের নামটাও তাই, ইন্ট্রোডাকশন অফ মডার্ন ফিজিক্স। অর্থাৎ মডার্ন ফিজিক্স এইটা আসলে ক্লাসিক্যাল ফিজিক্স থেকে একটু আলাদা। সনাতনী পদার্থবিদ্যার অনেক ধারণাটাকে এটা চ্যালেঞ্জ করে এর জন্ম। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারে আমরা মডার্ন ফিজিক্সের অনেক কিছু হয়তো পড়বো না, জাস্ট মনে করো যে একটা নতুন ক্ষেত্র বা নতুন জগতের সাথে তোমাদের পরিচয় করানো। তো যাদের মনে করো যে খুব বেশি আগ্রহ আছে এই ব্যাপারগুলো নিয়ে, মনে করো যতই পড়বা ততই আসলে মনে হবে কম পড়ছো, আরও পড়া দরকার, আরও জানা দরকার। তো এই চ্যাপ্টারটা হচ্ছে এরকম একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারে যত ভেতরে ঢোকা ট্রাই করবা দেখবা তত তল পাইতেছো না আর কি। ঠিক আছে, বেশ মজার একটা চ্যাপ্টার। তা আজকে আমরা আইনস্টাইনের সেই থিওরি অফ রিলেটিভিটি এই জিনিসটার মূল কথা বা সারমর্ম কী এটা একটু বোঝার আমরা চেষ্টা করব, এবং সেটা কেন আসলো, কোত্থেকে আসলো, কিভাবে আসলো সেটা একটু ফিল করার চেষ্টা করব। ওকে, ভাইয়া ভিডিও আটকাচ্ছে না? ভিডিও তো আটকাচ্ছে না। ভিডিও আটকাচ্ছে কি না? সাউন্ড কি কম? না না, নো নো নো। এফবিতে ক্লাস নাই কেন? এফবিতে ক্লাস আছে তো ভাই। সাউন্ড কম না, সাউন্ড কম না, সাউন্ড তো কম থাকার কথা না। সাউন্ড ঠিক আছে তো? ঠিক আছে সাউন্ড। আর ফেসবুকেও তো ক্লাস হচ্ছে, সাইকেল 6 পূর্ব ফিজিক্স ব্যাস, হ্যাঁ ঠিকই তো। দাদা একটা পরামর্শ চাই, আমরা যারা একাডেমিক ভালো করে করছি তাদের কি আবার এফআরবি করার দরকার আছে? না, তোমাদের যদি একাডেমিক খুব ভালো করে পড়া থাকে তাহলে এফআরবি ক্লাস করার দরকার নেই। তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষাগুলো খুব ভালো করে দিবা। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমার এফআরবির ক্লাস মানে একাডেমিক ক্লাস খুব ভালো করে করা আছে, তাহলে তুমি কি করবা, স্লাইড দেখবা শুধু। ঠিক আছে, এবং পরীক্ষা দিবা, বেশি 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 করে পরীক্ষা দিবা। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, আইনস্টাইনের আপেক্ষিকতা, থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা, এই আপেক্ষিকতা এই ব্যাপারটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে যে আসলে আমরা অনেক কিছুকে ধ্রুব ভাবি। সনাতনী পদার্থবিদ্যায় আমরা দৈর্ঘ্য, ভর, সময় এগুলোকে ধ্রুব ভাবি। আমি এখানে আমার ঘড়িতে 5 মিনিট সময় পরিমাপ করলে তুমি তোমার ঘড়িতে অন্য একটা কাঠামোতে থেকে তুমি তোমার ঘড়িতে 5 মিনিট সময়ই পরিমাপ করবা, যে এই যে সময়টা ধ্রুব, দৈর্ঘ্য ধ্রুব, ভর ধ্রুব। তো ব্যাপারটা হচ্ছে, বলা হচ্ছে যে না, এগুলো আসলে কিছুই ধ্রুব না, সব কিছুই আপেক্ষিক। সময়টা পর্যন্ত আপেক্ষিক, সময়ও হবে আপেক্ষিক। ঠিক আছে, সময়টা ধ্রুব না, সব সময় 5 মিনিট সবার সাপেক্ষে সেটা 5 মিনিট হবে না। ওই সময়টা অন্য কাঠামো থেকে অন্য কেউ যদি পরিমাপ করে, ঠিক আছে, ধরো কোনো একটা ঘটনা, ধরো আমি পৃথিবীতে বসে ভাত খাইতেছি, আমার ঘড়িতে সময় লাগলো 10 মিনিট, কেউ একজন রকেটে করে গতিশীল, সে রকেটে বসে বসে আমার ভাত খাওয়াটা দেখতেছে, তাহলে তার কাছে কিন্তু তার ঘড়িতে সময়টা 15 মিনিট হবে না। তাহলে দৈর্ঘ্য, ভর, সময় সব কিছুই আসলে আপেক্ষিক। তো এই আপেক্ষিকতার ব্যাপারটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দুইটা ভাগে আইনস্টাইন ভাগ করে। একটা হচ্ছে আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব, আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি।
রিলেটিভিটি। ওকে, রিলেটিভিটি। ওকে, এবার আরেকটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল ওকে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ওকে দাদা, এফবিতে ক্লাস পাই না কেন? ক্লাস পাবা, যাও যাও এফবিতে যাও, সাইকেল 6-এ গেলে ক্লাস পাবা, আর না হলে এখানে করো ক্লাস। এফবিতে তো ক্লাস হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। ওকে, এইবার আসো, দেখো আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব। এবার আর কোনো কমেন্ট করবা না, জাস্ট খালি আমার কথা শুনবা, ঠিক আছে? কোনো কমেন্ট করবা না। আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব, এটা আসলে পরস্পরের সাপেক্ষে ত্বরণ নিয়ে গতিশীল, ত্বরণ নিয়ে গতিশীল এরকম বস্তুর গতি নিয়ে আলোচনা করে, এরকম ক্ষেত্র নিয়ে আলোচনা করে, যে পরস্পরের সাপেক্ষে ত্বরণ আছে এরকম ক্ষেত্র নিয়ে আলোচনা করে, যে পরস্পরের সাপেক্ষে ত্বরণে গতিশীল বস্তু নিয়ে আলোচনা করে, গতিশীল বস্তুর ক্ষেত্র নিয়ে আলোচনা করে, ক্ষেত্র নিয়ে আলোচনা করে। বিশেষ করে মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র, বিভিন্ন জিনিসের উল্কাপিণ্ড, বিভিন্ন জিনিসের গতি, বিভিন্ন জিনিসের গতি নিয়ে এটা আলোচনা করে, ঠিক আছে? মহাবিশ্বের বিভিন্ন তড়িৎ বস্তু নিয়ে আলোচনা করে, ঠিক আছে? এটা হচ্ছে সার্বিক বা সাধারণ তত্ত্ব। আরেকটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এইটা হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগ নিয়ে গতিশীল বস্তু নিয়ে আলোচনা করে। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগ নিয়ে গতিশীল, এটা বিশেষ তত্ত্বটা আবিষ্কারিত হয় 1905 সালে মেবি, ঠিক আছে? আমার এক্সাক্ট খেয়াল নাই, এটা 1905 সালে। আর আপেক্ষিকতা সাধারণ বা সার্বিক তত্ত্ব এটা মেবি 1916 সালে। তো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল বস্তুর ক্ষেত্র নিয়ে আলোচনা করে, বস্তুর ক্ষেত্র নিয়ে আলোচনা করে। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হতে পারে, আবার স্থিরও থাকতে পারে। তাহলে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে অথবা পরস্পরের সাপেক্ষে স্থির, ঠিক আছে? ধ্রুব বেগে গতিশীল অথবা স্থির, ঠিক আছে? অথবা স্থির বস্তুর ক্ষেত্র নিয়ে আলোচনা করে। এইবার শোনো, আমরা থিওরি অফ রিলেটিভিটির স্পেশাল ক্ষেত্রটাই আলোচনা করব। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এইটা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের এইটা নিয়ে আলোচনা নেই, ঠিক আছে? আমরা ছোট মানুষ তো আমরা স্পেশাল ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব। এই সার্বিক বা সাধারণ তত্ত্ব নিয়ে আসলে আলোচনা করব না, তেমন এর ভিতরে আমরা ঢুকবো না। এটারই আসলে একটা স্পেশাল কেস বা একটা স্পেশাল ক্ষেত্র হচ্ছে এটা, এটারই একটা স্পেশাল ক্ষেত্র বা একটা পার্ট হচ্ছে এটা। মূল আসলে এই জিনিসটা, তার একটা অংশ হচ্ছে এটা। তা আমরা এইটা নিয়ে আলোচনা করব। এবং আমি তোমাদের গতকাল জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো শিখাইছি। যে সকল কাঠামোতে নিউটনের সূত্র খাটানো যায় তারা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। যে সকল কাঠামোতে নিউটনের সূত্র খাটে না সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। যে কাঠামোতে ভূত দেখা যায়, ত্বরণ হয়, সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল বা স্থির থাকলে সেটাই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর সেই ক্ষেত্রে আমরা আপেক্ষিকতার এই বিশেষ তত্ত্বটা খাটাইতে পারি। তাহলে আমরা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা আলোচনা করব, এবং এর জন্য আমাদের কোন কাঠামোটা লাগবে? জড় প্রসঙ্গ কাঠামোটা লাগবে। কোন কাঠামোটা লাগবে? জড় প্রসঙ্গ কাঠামো। এবার আসো, এই আইনস্টাইনের এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুইটা মৌলিক স্বীকার্য আছে, এবং পুরো থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এই দুইটা মৌলিক স্বীকার্যের উপর ভিত্তি করে দাঁড়ানো। তাহলে আমাদের এখন এই দুইটা মৌলিক স্বীকার্য জানতে হবে, দেন আমরা এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করব। তো আসো, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুইটি স্বীকার্য, আপেক্ষিকতার
বিশেষ তত্ত্ব, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুইটি স্বীকার্য। তাহলে স্বীকার্য এক, প্রথম স্বীকার্য, স্বীকার্য এক বলা হচ্ছে, প্রথম স্বীকার্য বলতেছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, হ্যাঁ, পরস্পরের সাপেক্ষে স্থির বা ধ্রুব বেগ নিয়ে গতিশীল, সেই কাঠামো তো জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিদ্যার মৌলিক নীতি বা সূত্র সমূহ, পদার্থবিদ্যার মৌলিক নীতি বা সূত্র সমূহ বা সূত্র সমূহ একই রকম থাকবে, চেঞ্জ হবে না, এগুলা একই রকম থাকবে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো কি? ধরো একটা কাঠামো এস, আর এই একটা কাঠামো এস ড্যাশ। এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামো ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। এস কাঠামো থেকে এস ড্যাশ কাঠামো পরস্পর সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। তো এই কাঠামোটাই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিদ্যার মৌলিক নীতি বা সূত্রগুলো একই রকম থাকে। এখন এই জড় প্রসঙ্গ কাঠামোতে ধরো এইখানে এই যে তুমি আসো, এই কাঠামোতে মনে করো যে তোমার একজন বন্ধু আছে। এখন তোমরা পদার্থবিদ্যার যে সূত্রগুলা ক্লাসিক্যাল ফিজিক্সে তুমি শিখছো, ওই জিনিসগুলা, ওই সূত্রগুলা একই রকম থাকবে, সূত্রের কোনো চেঞ্জ হবে না। যেমন আমি একটু উদাহরণ দিই বুঝাই। যেমন আমি যদি বলি বল কি, বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনের হার ডিপি ডিটি, এটা হচ্ছে বলের সূত্র। এই সূত্র কি চেঞ্জ হবে? এখন কি থিওরি অফ রিলেটিভিটির এখানে এসে এই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে? বলের কি নতুন পরিচয় সেট হবে? উত্তর হচ্ছে না। বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তো এখনও বল হচ্ছে ভরবেগের পরিবর্তন হার, সূত্র একই রকম থাকবে। আমি যদি বলি ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে শক্তির হার, ক্ষমতা হচ্ছে শক্তির হার। তারপরে কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো একই রকমই থাকবে। জড় উপসঙ্গ কাঠামোতে সূত্রগুলো তুমি আগের মতোই খাটাইতে পারতা। তুমি ক্লাসিক্যাল ফিজিক্সের যে সূত্রগুলো যেভাবে খাটাইছো, তুমি এই ক্ষেত্রেও সেই সূত্রগুলোকে ওইভাবে খাটাইতে পারবা। কি কথা বলছো? সূত্রগুলো কোনো চেঞ্জ হবে না। তাহলে সূত্রগুলো একই রকম থাকবে। এই সূত্র এটা একই থাকবে, একই থাকবে, একই থাকবে। এটা হচ্ছে প্রথম স্বীকার্য। এবার স্বীকার্য দুই আসো, এটাই হচ্ছে মূল জিনিস। স্বীকার্য দুই বলা হচ্ছে দৈর্ঘ্য ভর সময় কোনো কিছুই তো আপেক্ষিক না, সরি কোনো কিছুই তো পরম না, সব কিছুই তো আপেক্ষিক। তাহলে পরম কি আসলে? এই মহাবিশ্বে কি পরম বলে কিছু নাই? মানে আমিও পরিমাপ করব, তুমিও পরিমাপ করবা, এরকম কি কোনো জিনিস নাই যে আমরা দুইজন একই পরিমাপ করব? আছে না? আছে। কি? আলোর বেগ। যে কোনো কাঠামো থেকে যে কোনো পর্যবেক্ষক আলোর বেগকে সর্বদা শূন্য মাধ্যমে, আলোর বেগকে সর্বদা সি, যার মান হচ্ছে 3 × 10⁸, এটাই সে পরিমাপ করবে। তাহলে এই স্বীকার্য অনুযায়ী বলা হচ্ছে যে সকল কাঠামোতে সকল পর্যবেক্ষক, সকল কাঠামোতে সকল পর্যবেক্ষক, সকল পর্যবেক্ষক আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, ধরো শূন্য মাধ্যমে আলোর বেগ একই পরিমাপ করবে, একই, এবং সেটা সি, এবং সেটা সি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটাই পরিমাপ করবে, পরিমাপ করবে। আমাকে একটু উদাহরণ দিই। দেখো নর্মালি তুমি মনে করো দৌড়াইতেছো এইদিকে 10 মিটার/সেকেন্ড দিকে, তোমার একজন বন্ধু সে তোমার দিকে দৌড়াইতেছে, তোমার দিকে দৌড়াইতেছে 30 মিটার/সেকেন্ড দিকে। তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ, তুমি যদি ওর বেগ পরিমাপ করো, তাহলে তোমার সাপেক্ষে ওকে মনে হবে ও যেন 40 মিটার/সেকেন্ড বেগে এইদিকে আসতেছে। 10 + 30 মনে হবে যেন 40 মিটার/সেকেন্ড বেগে, তোমার সাপেক্ষে ওর বেগ। আবার ওর সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে তোমার বেগও হবে 40 মিটার/সেকেন্ড। তাহলে তোমার কাছে মনে হবে ও আরও বেশি বেগ নিয়ে আসতেছে। এটা হচ্ছে আমরা আপেক্ষিকতা ভেক্টর অধ্যায়ে আমরা এই জিনিসগুলোই পড়ছি। এবার বলা হচ্ছে ধরো একটা ফোটন, ধরো একটা ফোটন, ফোটন কণা, একটা ফোটন সি বেগ নিয়ে, ফোটন মানে আলোর কণা, আলোর বেগ সি, শূন্য মাধ্যমে ফোটনের বেগ সি। আর একটা ফোটন ধরো এই দিক থেকে আসতেছে, এই আর একটা ফোটন। এখন
মানুষের সাপেক্ষে মানুষ না, ফোটনের সাপেক্ষে ফোটন। তা আমি যদি এই ফোটনের সাপেক্ষে এই ফোটনের বেগ হিসাব করি, যে ফোটনটির একটির সাপেক্ষে অপরটির বেগ, ফোটনের একটির সাপেক্ষে অপরটির বেগ, এই কনসেপ্ট অনুযায়ী অপরটির বেগ, এই কনসেপ্ট অনুযায়ী হওয়া উচিত সি প্লাস সি, তার মানে 2c হওয়া উচিত। বলা হচ্ছে না 2c হবে না, 2c হবে না, 2c হবে না, এটা সম্ভব না, এটা হওয়া যাবে না। তো কত হইতে হবে? এ যদি এই ফোটনের বেগ হিসাব করে তাহলে এর সাপেক্ষে এর বেগ সি হবে, আবার এর সাপেক্ষে এর বেগ সি হবে, সি এর বেশি হবে না। তাহলে যদি এই ফোটন ওই ফোটনের বেগ পরিমাপ করে, সি পরিমাপ করবে, আবার এই ফোটন এই ফোটনের বেগ পরিমাপ করে, তাও সি পরিমাপ করবে, 2c পরিমাপ করবে না। তারপরে ধরো তুমি মনে করো রাস্তায় এখানে দাঁড়ানো আছো, ধরো তুমি এখানে দাঁড়ানো আছো, ঠিক আছে? কোনো একটা গাড়ি সেই গাড়িটা ধরো 100 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে, 100 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। এই গাড়ির ছাদে বসে কেউ একজন, কত ক্লাসে দেখাইছিলাম, ধরো একটা ফোটন ছুঁড়ে মারছে, ধরো একটা আলোর কণা বা ফোটন ছুঁড়ে মারছে, কত বেগে? সি বেগে। তাহলে এর সাপেক্ষে ফোটনের বেগ সি ঠিকই আছে, ও ফোটনের বেগ আলোর কণা সি পরিমাপ করছে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি এই যে পর্যবেক্ষক ভাই, তুমি এই কাঠামো থেকে, তুমি এখানে দাঁড়ানো থেকে তুমি এর বেগ কত পরিমাপ করবা? দেখো অলরেডি এই লোকটা বাসের ছাদে বসা ছিল, বাসের বেগ 100 মিটার পার সেকেন্ড, হাতে ধরা ছিল বলটা, তাহলে বলের বেগও কত? 100 মিটার পার সেকেন্ড, মানে ফোটনের বেগ, সরি বলের বেগ না, ফোটনের বেগ কত? 100 মিটার পার সেকেন্ড। এবার ও দাবি করতেছে, এ দাবি করতেছে সিতে ছুড়ে দিল, ফোটনটাকে সি বেগে ছুড়ে দিল, তাহলে এর দাবি সি, এর দাবি কত? এ কত দেখবে? এ দেখবে যেটা হিসাব অনুযায়ী যেটা দেখা উচিত সেটা হচ্ছে সি প্লাস 100। বলা হচ্ছে না, সি প্লাস 100 হবে না, এটা সম্ভব না, হবে কত? হবে সি। পর্যবেক্ষক আলোর বেগ কত পরিমাপ করবে? ফোটনের বেগটা কত পরিমাপ করবে? সি পরিমাপ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, যে সকল কাঠামোতে সকল পর্যবেক্ষক আলোর বেগকে একই পরিমাপ করবে, আলোর বেগের কোনো আপেক্ষিকতা হবে না। তুমি আপেক্ষিক বেগের যে ভেক্টর আছে, তুমি আপেক্ষিক বেগের যে ব্যাপারটা, ধরো পরস্পরের মুখোমুখি আসলো, তাহলে v1 প্লাস v2 দুইটা যোগ হয়ে যায় একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, আর যদি একই দিকে যায় তাহলে বিয়োগ হয়ে যায় একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তো কথা হচ্ছে এই সব জিনিস হবে না, ঠিক আছে? আলোর বেগকে সবসময় একই পরিমাপ করবে, তো এইটাই হচ্ছে কথা। এখন সেই জিনিসটা আমরা দেখবো, আমাদের এই মৌলিক স্বীকার্যের উপরে দাঁড়ায় থাকতে হবে, আমরা এই স্বীকার্য থেকে সরব না। আলোর বেগ কনস্ট্যান্ট, আলোর বেগ সি, সি হচ্ছে 1/√μ0 শূন্য মাধ্যমে, তো শূন্য মাধ্যমে μ0 একটা ফিক্সড কনস্ট্যান্ট মান না, তারপরে এপসাইলন0 মান একটা ফিক্সড কনস্ট্যান্ট না, তাহলে সিও তো ধ্রুবক কি হবে? সি ধ্রুবক হবে, এবং যে পর্যবেক্ষক হিসাব করুক না কেন একই হিসাব করবে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? এই 40 মিটার পার সেকেন্ড বেগে কিভাবে হওয়া উচিত বোঝো নাই? ভেক্টর অধ্যায় পড়ে আসো, যাও দৌড় দাও ভেক্টর অধ্যায় পড়ে আসো। এখন আসো, আমরা গত ক্লাসে গ্যালিলিও রূপান্তর পড়ছিলাম। গ্যালিলিও রূপান্তরের কি সমস্যা? গ্যালিলিও রূপান্তরের সমস্যা কি? গ্যালিলিও রূপান্তরের কি সমস্যা? সমস্যা হচ্ছে দ্বিতীয় স্বীকার্যটাকে গ্যালিলিও রূপান্তর পুরো ভুট করে দিয়েছে, দ্বিতীয় স্বীকার্যকে মেরে ফেলছে, এটাই হচ্ছে সমস্যা। গ্যালিলিও রূপান্তরের সমস্যা হচ্ছে এই গ্যালিলিও রূপান্তরের যে সূত্র আমরা শিখছি, এটা দিয়ে যদি আমরা আলোর বেগকে পরিমাপ করি কোনো কাঠামো থেকে, তাহলে দেখা যায় আলোর বেগটা বেশি হয়ে যেতে পারে। গত ক্লাসে তোমাকে এই সমস্যাটা দেখাইছিলাম, যে মনে করো এই হচ্ছে বাস, এটা হচ্ছে বাস, এই বাসের মধ্যে একজন পর্যবেক্ষক, ঠিক আছে? বা বাসের ছাদে বসাই দিয়ে আসো, বাসের ছাদে এর বসাই দিলাম একজন পর্যবেক্ষক। এটা কোন কাঠামো? এটা হচ্ছে এস ড্যাশ কাঠামো, ঠিক আছে? বাস যাচ্ছে কত বেগে? ধ্রুব ভি বেগে, ভি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আর এইখানে একজন স্থির পর্যবেক্ষক দাঁড়ানো ছিল। এই স্থির পর্যবেক্ষক তার কাঠামো কোনটা? তার কাঠামো হচ্ছে এস কাঠামো, এটা এস ড্যাশ কাঠামো, আর এটা হচ্ছে এস কাঠামো। এবার এই পর্যবেক্ষক যদি এই কাঠামোতে বসে এই যে লোকটা, এই লোকটা কি করছে? তার হাতে একটা বল নিয়ে এক্স অক্ষ বরাবর ছুড়ে দিছে, তাহলে এ যা কিছু হিসাব করবে সেটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, টি ড্যাশ, ছিল না? এ যা কিছু পরিমাপ করবে সেটা হচ্ছে এক্স, ওয়াই, জেড এবং টি। তো এক্স অক্ষ বরাবর এই বলটাকে ছুড়ে দিছে, এক্স অক্ষ বরাবর,
তাহলে এক্স অক্ষের পরিবর্তন, এক্স অক্ষের বেগের পরিবর্তন ডি এক্স ড্যাশ, আর এর হাতে ঘড়ি হচ্ছে টি ড্যাশ, তাহলে ডি টি ড্যাশ, এইটা হচ্ছে ইউ ড্যাশ, এই বলের বেগ ইউ ড্যাশ। প্রশ্ন হচ্ছে এ ওই বলের বেগটা কত পরিমাপ করবে, ইউ কত পরিমাপ করবে। তো এর পরিমাপকৃত বেগ ইউ কোন অক্ষ বরাবর, বলটা ছুড়ে দিছে এক্স অক্ষ বরাবর, এই দিকটা কোন দিক, এক্স অক্ষের দিক, তাহলে এক্স অক্ষ বরাবর বলের বেগ এ পরিমাপ করবে। তো এ এক্স কত পরিমাপ করে, এক্স, এক্স অক্ষ বরাবর হিসাব নিকাশ করে এক্স, তাহলে ইউ হবে ডি এক্স ডিটি, ডি এক্স ডিটি। তা আমরা দেখাইছিলাম যে এই কাঠামো থেকে এ যদি এক্স হিসাব করে আর এই কাঠামো থেকে যদি এক্স ড্যাশ হিসাব করে, তাদের মধ্যে সম্পর্কটা কি হয়। তাদের মধ্যে সম্পর্কটাই দেখো তোমার খাতায় লেখা আছে, তাদের মধ্যে সম্পর্ক হয় এই এক্স হচ্ছে এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, এটা ছিল সম্পর্ক। আমি যদি এখন ইউ পাইতে চাই তাহলে এক্স কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তো আমি করলাম ডি এক্স ডিটি। এখন এই পাশে শুধু করলে হবে, এই পাশেও তো করতে হবে, তাহলে ডি ডিটি এক্স ড্যাশ ভি টি ড্যাশ। এবার যা টি তাই তো টি ড্যাশ, কারণ এই গ্যালিলিও রূপান্তর অনুযায়ী আমরা টি এবং টি ড্যাশ তো সেম জানি, টি এবং টি ড্যাশ। এর হাতে ঘড়ি আছে, এর ঘড়ি যে সময় দিবে এর হাতেও ঘড়ি আছে, একই সময় দিবে, কারণ গ্যালিলিও রূপান্তর অনুযায়ী সময়ের কোনো আপেক্ষিকতা হয় না, সময় ধ্রুবক। ঠিক আছে, সময় ধ্রুবক, সময়ের কোনো আপেক্ষিকতা হয় না। তাহলে টি টি ড্যাশ সেম হবে, তাহলে আমরা এখানে যদি ডি টি ড্যাশ বসাই এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, তাহলে ডি এক্স ড্যাশ ডিটি ড্যাশ, ডি ডিটি ড্যাশ ভি টি ড্যাশ, তাহলে কি হইল ডি এক্স ড্যাশ ডিটি ড্যাশ মানে ইউ ড্যাশ, ভি বাইরে আসলো, আর ডি টি ড্যাশ মানে ওয়ান, তাহলে এই যে ডি এক্স ডিটি এটা মানে তো ইউ, তাহলে ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি, ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি। তাহলে এই কাঠামো থেকে যে বেগটা সে পরিমাপ করবে সেটা ইউ, এটা হবে ইউ ড্যাশ প্লাস ভি, তাহলে ইউ হবে ইউ ড্যাশ প্লাস ভি। এখন ভি ধরো 100, ভি 100 মিটার পার সেকেন্ড, আর এ মনে করো দাবি করলো ইউ ড্যাশ, এই ইউ ড্যাশ ধরো সি, ধরো আলো ছুড়ে দিছে, একটা ফোটন ছুড়ে দিছে সি, তাহলে এখানে সি, তাহলে সি প্লাস 100, এই যে ইউ এর মানটা এটা হয়ে যায়। তো এটাই হচ্ছে সমস্যা, এটা মারাত্মক সমস্যা, এটা সি হতে হতো, সি হতে হতো যদি যদি আইনস্টাইনের আপেক্ষিকতা 2 নম্বর স্বীকার্যটাকে ঠিক রাখতে হইতো। এ 2 নম্বর স্বীকার্যটাকে উল্টাই দিছে, এ তো হইল না, এখানে সি হওয়া লাগতো, তাহলে আমরা বুঝতাম গ্যালিলিও রূপান্তর ঠিক আছে, গ্যালিলিও রূপান্তরের কোনো সমস্যা নেই, তাই না? গ্যালিলিও রূপান্তর ঠিক আছে, গ্যালিলিও রূপান্তরের কোনো সমস্যা নেই। যদি সি আসতো তাহলে আমরা বলতে পারতাম, আসে নাই তো, তো সি এর বেশি আসছে, আলোর বেগের বেশি পরিমাপ করে ফেলছো, সম্ভব না, আলোর বেগের বেশি পরিমাপ করা সম্ভব না। আলোর বেগকে শূন্য মাধ্যমে সকল পর্যবেক্ষক সকল কাঠামো থেকে সি পরিমাপ করবে ভাই, তাহলে এইটাই হচ্ছে সমস্যা। তাহলে সমস্যাটা বুঝতে পারছি যে এটাই সি হতে হতো, তো সি হয় নাই, তাহলে এইটাই হচ্ছে সমস্যা। এই সমস্যা দূর করতে হবে, বুঝছো, দূর করতে হবে। তো আমি তোমার দায়িত্ব দিছিলাম যে তুমি দূর করবা এই সমস্যা। কেমনে দূর করবা? গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, তাহলে গ্যালিলিও রূপান্তরের সংশোধন প্রয়োজন। তাহলে অতএব এর সংশোধন প্রয়োজন, গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, এর গ্যালিলিও রূপান্তরের এর সংশোধন দরকার, ঠিক আছে, এর সংশোধন দরকার, ঠিক আছে। এইবার আসো দেখো তোমারে আরেকটু সুন্দর করে বুঝাই যে কেন সংশোধন দরকার। দেখো দুইটা কাঠামো ছিল, একটা হচ্ছে এস কাঠামো, এই যে গাছতলায় ধরো এখানে গাছ, এই যে একজন পর্যবেক্ষক তুমি দাঁড়ানো আছো, এই যে এস কাঠামোতে তুমি দাঁড়ানো, এটা এক্স ওয়াই জেড। তোমার বন্ধুরা আগায় দিতে আসছিল, তোমার বন্ধু চলে যাচ্ছে, তোমার বন্ধুরা আসছিল আগায় দিতে, ঠিক আছে। তো তোমার বন্ধু বাসে করে চলে যাচ্ছে, তোর বাসের কাঠামোটা হচ্ছে এই যে বাস, যে বাস চলে যাচ্ছে, বন্ধু ধরো বাসের মধ্যে বসা, বাসের মধ্যে বসা, এই বাস যে কাঠামোতে সেটা হচ্ছে এস ড্যাশ কাঠামো, এটা হচ্ছে এস ড্যাশ কাঠামো। তাহলে এর সাপেক্ষে বাস ধ্রুব ভি বেগ নিয়ে চলতেছে, এই যে দাঁড়ানো আছে ধ্রুব ভি বেগ নিয়ে বাস চলতেছে, তাহলে ধ্রুব ভি বেগ নিয়ে বাসের গতি, বাস চলতেছে, তাহলে এর সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো। এইবার আসো দেখো আকাশে চাঁদ উঠছে, রাস্তা যাচ্ছ, তোমার বন্ধু যাচ্ছে, তুমি দাঁড়ানো আছো, ওরা বিদায় করে দিছো, টাটা দিয়ে বিদায় করে দিছো, চলে যাচ্ছে বাসে উঠে। এবার আকাশে চাঁদ উঠছে, বা ওই যে গত ক্লাসে মাঠের মধ্যে একটা খুঁটির মাথায় বাল্ব ঝুলাই দিয়েছিলাম না, তো ওই মনে করো যে এখানে যে খুঁটির মাথায় বাল্ব আছে, অথবা মনে করো চাঁদ উঠছে এখানে, ঠিক আছে, এখানে ধরো চাঁদ উঠছে, তাহলে এই চাঁদকে
একে এই আলোক উৎসটাকে বাসের মধ্যে বসে এও দেখতেছে, এও তো দেখতেছে, দুইজনই দেখতেছে, তাই না? তাহলে এই আলোক উৎস থেকে আলো আসতেছে, আলো মানে ফোটন, এখান থেকে আলো আসতেছে, আলো মানে ফোটন আসতেছে। তাহলে এর চোখে বা এর কাঠামোতে এই যে ফোটন আসতেছে, এখান থেকে একটা ফোটন আসলো, এখন এর চোখেও তো আসতেছে, এর কাঠামোতেও আসতেছে। তাহলে এর কাঠামোতে যেটা আসতেছে সেটা হচ্ছে এটা, যে এর কাঠামোতেও আসতেছে যেটা, এই যে একটা ফোটন এর কাঠামোতে আসতেছে, তাহলে দুইজনের কাঠামোতেই আসতেছে। এইবার কথা হচ্ছে কত বেগে আসতেছে, কত বেগ? সি বেগ, আলো আসতেছে, আলোর বেগ সি। এখন অনেকে বলতে পারে ভাই এ তো ভি বেগ নিয়ে যাচ্ছে, এর কাছে ওইখান থেকে এই যে আলো আসতেছে বেগটা যা মনে হবে, বেগটা যা মনে হবে এর কাছে কি তাই মনে হবে? ওই যে তুমি ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে চিন্তা করলে তো তাই মনে হবে না। যেমন আমি তোমার একটা উদাহরণ দিই, মনে করো তুমি দৌড়াই যাচ্ছ, সরি তুমি তো ওখানে দাঁড়ানো, মনে করো আরও কেউ একজন, ধরো আবুল, আবুল এদিকে দৌড়ে আসতেছে, আবুল দৌড়ে আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই বাসটা যাচ্ছে ধরো 50 মিটার পার সেকেন্ড বেগে, আর তুমি এখানে দাঁড়ানো। তোমার যদি জিজ্ঞেস করি বলো তো আবুলের বেগ কত, তুমি বলবে আবুলের বেগ 10। একে যদি জিজ্ঞেস করি ভাই বলতো আবুলের বেগ কত, বলো দেখি এ কি বলবে, এ কি বলবে বলো, এ আবুলের বেগ কত বলবে? বলবে 60, কারণ 50 এদিকে যাচ্ছে, 10-এ আগাচ্ছে, 50-এ যাচ্ছে, তাহলে ওর কাছে মনে হবে আরো বেশি আগাচ্ছে, কত? 60। দুইজন কি আবুলের বেগ একই বললা? বললা একই না, বলো নাই। তাহলে ঠিক একইভাবে এই যে আকাশে চাঁদ উঠছে বা এখানে একটা বাল্ব খুঁটির মাথায় ঝুলানো আছে, এখান থেকে আলো আসতেছে, এ যদি বলে সি বেগে আসতেছে, এর সাপেক্ষে তো সি হওয়া উচিত না, তাই না? উচিত তো না, কিন্তু উচিত হইতে হবে কারণ আলোর বেগ সি। তাহলে এ যদি বেগ পরিমাপ করে সি, এও বেগ পরিমাপ করবে সি। এর কাঠামো থেকে আলো আসতেছে সি বেগে, এর কাঠামোতেও আলো আসছে, ওইখান থেকে উৎস থেকে আলো আসছে, সি বেগে আলো আসছে। এবার আমি যদি বলি, একে যদি বলি ভাই তুই বলতো চাঁদের স্থানাঙ্ক বল, ও স্থানাঙ্ক বলবে, ও স্থানাঙ্ক দেখো ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক, মাঠের মাথায় খুঁটি, খুঁটির মাথায় চাঁদ ঝুলানো আছে বা একটা বাল্ব ঝুলানো আছে, ঠিক আছে? তাহলে এ যদি ওই পয়েন্টের স্থানাঙ্ক হিসাব করে, স্থানাঙ্ক, তাহলে ও হিসাব করবে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ। এ যদি এর ঘড়িতে সময় পরিমাপ করে তাহলে পরিমাপ করবে টি ড্যাশ, তো টি ড্যাশটাও এখানে লিখে দিই যে টি ড্যাশ। একে আমি বললাম ভাই তুমি দেখতে পাচ্ছ না চাঁদটাকে? ও বললো হ্যাঁ দেখতে পাচ্ছি, বা ওই যে বাঁশের মাথায় ঝুলানো একটা বাল্বকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। একে বললাম ভাই তুমি বলো তো স্থানাঙ্ক, ও তখন স্থানাঙ্ক বললো ভাই আমার কাঠামো থেকে স্থানাঙ্ক হচ্ছে চাঁদ কত দূরে আছে, এক্স দূরে, এক্স দূরে, ওয়াই উচ্চতায়, আর জেড, জেড তো আর আমি দেখাইতে পারতেছি না, এক্স দূরে, ওয়াই উচ্চতায়, আর জেড হচ্ছে ধরো এই যে জেড হচ্ছে এইদিকে, এখানে এখানে শুনুন, তাহলে এটা হচ্ছে জেড। তাহলে ও যদি স্থানাঙ্ক পরিমাপ করে তাহলে এক্স ওয়াই জেড, ওর ঘড়িতে বললাম সময়, তাহলে সময় হচ্ছে টি। গ্যালিলিও রূপান্তরে আছি আমরা এখনো, গ্যালিলিও রূপান্তর, তাহলে গ্যালিলিও রূপান্তর হচ্ছে টি ইকুয়াল টু টি ড্যাশ, গ্যালিলিও রূপান্তর টি ইকুয়াল টু টি ড্যাশ। তাহলে এখান থেকে এখানে আলো এসে পৌঁছাইছে টি ড্যাশ সময়ে, সরি টি সময়ে, এখান থেকে এখানে আলো আসতে যে সময় লাগছে সেটা হচ্ছে টি, সরি টি ড্যাশ, এটা টি ড্যাশ, আর এটা আসতে সময় লাগছে টি। এবার তুমি একটা জিনিস দেখো তো, মনে করো এইটা হচ্ছে একটা কাঠামো, ত্রিমাত্রিক কাঠামো, এটা একটা বিন্দু পি বিন্দু, এক্স ওয়াই জেড। তা আমি যদি এই পি বিন্দুর অবস্থান ভেক্টর লিখি, আমি যদি এই পি বিন্দুর অবস্থান ভেক্টর লিখি, ধরো অবস্থান ভেক্টর আর, আর যদি লিখি তাহলে ভেক্টর ফরম্যাটে কি লেখা হয়? আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস 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 প্লাস, কোথাও পোকা পড়ছে একটা, কোথাও একটা পোকা পড়ছে, এই যে, তাহলে প্লাস জেড কে ড্যাশ। যদি বলি এই অবস্থান ভেক্টরের মান বের করো, এই বিন্দুর অবস্থান ভেক্টরের মূল বিন্দু সাপেক্ষে মান বের করো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। জানি তো আমরা এটা, এটা আমরা জানি, ঠিক আছে? এইবার আসো, তাহলে এখন এর কাঠামো থেকে ওই বিন্দুর, ওই যে বাল্বটা যেখানে ঝুলানো আছে, এই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা দেখব এর কাঠামো থেকে। তাহলে এর কাঠামো থেকে অবস্থান ভেক্টর এইটা, ঠিক আছে? এর কাঠামো থেকে অবস্থান ভেক্টর এই যে এটা অবস্থান ভেক্টর। তাহলে এর কাঠামো থেকে যে অবস্থান ভেক্টরটা, সেই অবস্থান ভেক্টরটা হচ্ছে এক্স ড্যাশ আই ক্যাপ, ওয়াই ড্যাশ জে ক্যাপ, জেড ড্যাশ কে ক্যাপ। আর এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, আলোর বেগ সি আসছে কত সময়? টি সময়। আলোর বেগ সি আসছে কত সময়? টি সময়।
তাহলে এই দূরত্বটাকে আমি যদি বলি এস ড্যাশ, ধরো এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলি যদি আর ড্যাশ বা এস ড্যাশ যেটাই বলি না কেন, সেটা হবে সি ইন্টু টি ড্যাশ। এর জন্য যদি বলি আর, তাহলে এটা হবে সি ইন্টু টি। দেখো সি সি এমন হয়নি কিন্তু, সি সি ড্যাশ হয়নি, হয়নি, ঠিক আছে। এই যে সি এও যা হিসাব করবে এও তা হিসাব করবে, এটাই তো আপেক্ষিকতার স্বীকার্য। আমাদের ওই স্বীকার্য ওইটা ধরে আগাইতে হবে, 2 নম্বর স্বীকার্য ধরে সামনে আগাইতে হবে। এও আলোর বেগ যা হিসাব করবে এও হিসাব করবে তাই। তাহলে তুমি দেখো আমি আরেকবার বলি, আলো আসতেছে সি বেগে, কত সময়? এর জন্য টি ড্যাশ সময়। তাহলে আমি যদি বলি দূরত্ব কত, এস ইকুয়াল টু ভিটি, তাহলে আর ইকুয়াল টু সি টি ড্যাশ, মানে আর ড্যাশ ইকুয়াল টু সি টি ড্যাশ। এর জন্য তাহলে কী হবে? এর জন্য তাহলে কী হবে? এর জন্য হবে আর ইকুয়াল টু সি টি। কী কথা বুঝছো? গ্যালিলিও রূপান্তরে আমরা গত ক্লাসে যে গ্যালিলিও রূপান্তর পড়ছিলাম, সেই গ্যালিলিও রূপান্তর আমরা কী লিখছিলাম দেখো তো, একটু মনে করে খাতা উল্টে দেখো। আমি এই কাঠামো থেকে যদি হিসাব করি এক্স ড্যাশ, সরি এক্স, তাহলে সেই এক্স হবে এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশই হবে, জেড জেড ড্যাশই হবে, এবং টি টি ড্যাশই হবে। এই কাঠামো থেকে যদি হিসাব করি এক্স ড্যাশ, তাহলে এক্স হবে এক্স মাইনাস ভিটি, দেখো তোমার খাতায় সব লেখা আছে। ওয়াই ড্যাশই হবে, মানে ওয়াই ড্যাশ ওয়াই হবে, জেড ড্যাশ জেড হবে, এবং টি ড্যাশ হবে টি। এটাই গ্যালিলিও রূপান্তর থেকে আমরা পাইছিলাম, কি তাই তো? গ্যালিলিও রূপান্তর থেকে পাইছিলাম। এইবার আসো আমরা এই কাঠামোর জন্য যদি এই বিন্দুর অবস্থান ভেক্টর লিখি, এই যে এখানে লিখছিলাম আর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সূত্র, তাহলে এর আর কত? সিটি। তাহলে এই এস কাঠামোতে, এস কাঠামোতে, এস কাঠামোতে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আর ইকুয়াল টু সিটি, আর এর জায়গায় সিটি, তাহলে সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু, এই কাঠামো থেকে পরিমাপ করছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সমীকরণ 1। তাহলে এবার বলো এ যদি হিসাব করে এই পয়েন্টের দূরত্ব আর ড্যাশ, তাহলে এস ড্যাশ কাঠামোতে, এস ড্যাশ কাঠামোতে বলো কি হবে? তাহলে এখানে আর ড্যাশ স্কোয়ার, তা আর ড্যাশের মান কত? সি টি ড্যাশ, তাহলে সি স্কোয়ার টি ড্যাশের স্কোয়ার, এইটা ইকুয়াল টু এক্স ড্যাশের স্কোয়ার ওয়াই ড্যাশের স্কোয়ার জেড ড্যাশের স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2, এটা সমীকরণ নম্বর 2। এইবার খুব ভালো করে শোনো, এইবার খুব ভালো করে খেয়াল করবা। আমি 2 কাঠামোতে এই অবস্থান ভেক্টরের সূত্র লিখলাম 2 কাঠামোতে। এখন যদি গ্যালিলিও রূপান্তর সঠিক হয়, এই যে এটা, যদি গ্যালিলিও রূপান্তর সঠিক হয়, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এবং টি ড্যাশের মান এখান থেকে নিয়ে এখানে বসাবো, 1 নম্বর সমীকরণ চলে আসবে। বুঝলে আমার কথা? যদি গ্যালিলিও রূপান্তর সঠিক হয়, তাহলে এক্স ওয়াই জেড টি এর মান এখান থেকে নিয়ে এখানে বসাবো, বসাইলে এই সমীকরণটা চলে আসবে, আসা উচিত। মানে সহজ কথা, এগুলা এক্স ওয়াই জেড টি, আর এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশ। তো আমি এই কাঠামোর পরিমাপকৃত যে রাশিগুলা, তার সাথে এই কাঠামোর পরিমাপকৃত রাশিগুলার সম্পর্কটা দেখছি না, এই যে সম্পর্কটা দেখছি না। তো আমি এখন কি করতে চাই, এক্স ওয়াই জেড এই জায়গা এই মানগুলা ইনপুট দিয়ে দিতে চাই। মানে আমি এখন গ্যালিলিও রূপান্তরটাকে এখানে ইনপুট দিয়ে দেখব সঠিক কিনা। এগুলো আমরা গ্যালিলিও রূপান্তর থেকে পাই, এগুলো আমরা গ্যালিলিও থেকে পাই, গ্যালিলিও রূপান্তর থেকে পাই এটা। তো গ্যালিলিও রূপান্তরটাকে আমি এখানে ইনপুট দিব, এইটা পাবো, আবার এটাতে ইনপুট দিলে এটা পাবো। পাওয়া উচিত কিনা? অবশ্যই উচিত, যদি গ্যালিলিও রূপান্তর সঠিক হয়। দেখো 1 নম্বর থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, বাই সি স্কোয়ার টি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার থাকুক, টি স্কোয়ারের জায়গায় টি ড্যাশ স্কোয়ার বসাই দিই, কারণ এই যে টি মানে তো টি ড্যাশ, আমি এই যে টি স্কোয়ারের জায়গায় টি ড্যাশ স্কোয়ার বসাই দিলাম। ওকে, এইবার আসো দেখো এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ বসাই, এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ এর স্কোয়ার বসালাম, ওয়াই স্কোয়ার, ওয়াই মানে ওয়াই ড্যাশের স্কোয়ার,
জেড স্কোয়ার, জেড মানে জেড ড্যাশ, তাহলে প্লাস জেড ড্যাশের স্কোয়ার। দেখো এই লাইনটা দেখো, সি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার, ভালো কথা, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স ড্যাশের স্কোয়ার প্লাস, দেখো প্লাস প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আমি একটা লাইন গ্যাপ দিচ্ছি বলে এ স্কোয়ার প্লাস 2ab, এই যে 2x ড্যাশ ভি টি ড্যাশ প্লাস ভি স্কোয়ার টি ড্যাশের স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখলাম, আর এই দুইটাকে একটু সামনে এনে লিখি, প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার প্লাস জেড ড্যাশের স্কোয়ার। বুঝলা? ক্লিয়ার? এইবার দেখো একটু মিলাও, দেখো এইটুকু মিলছে, দেখো এইটুকু মিলছে। 1 নম্বর সমীকরণে এক্স ওয়াই জেড এবং টিকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশের মাধ্যমে রূপান্তরিত করে বসাই দিছি। বসাই দিয়ে আমরা ভাবতেছিলাম 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে যাব, আর তাই তো হবে। তো দেখো তো আমরা 2 নম্বর সমীকরণটা পাইছি কিনা, 2 নম্বর সমীকরণটা আসছে কিনা। 2 নম্বর সমীকরণটা তো হওয়া উচিত। দেখো 2 নম্বর সমীকরণটা কি, এর কাঠামো থেকে এই বিন্দুর অবস্থান ভেক্টরের জন্য আমরা লিখলাম সূত্র। তো আমি এটা যদি বসাই, দেখো এইটুকু আসছে, কিন্তু এইটুকু আসে নাই। দেখো এইটুকু মানে এইটুকু এখানে ছিল না, এইটুকু এক্সট্রা আসছে। ঠিক আছে, এইটুকু আসছে, কিন্তু আবার এইটুকু আসলো যে, তো মিললো না, পুরোপুরি মিলে নাই তো। এটুকু তো থাকার কথা ছিল না, এটা থাকার কথা তো ছিল না, কথা ছিল না। যদি না থাকতো, এটুকু যদি না থাকতো তাহলে মিলে যেত। ওটুকু থেকে তো ঝামেলা হয়েছে, ওইটুকু থেকেই তো ঝামেলা করে দিছে। এটুকু তো থাকার কথা ছিল না, তাহলে তো হলো না, গ্যালিলিও রূপান্তর তো সঠিক না। আবার দেখো তুমি সেম কাজটা আবার করতে পারো। অনেকে বলতে ভাই আমি 2 নম্বর সমীকরণ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশ এখান থেকে নিয়ে ইনপুট দিয়ে দিব, অর্থাৎ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশকে এক্স ওয়াই জেড টি এর মাধ্যমে রূপান্তরিত করে ওইটা ইনপুট দিবা, দিলে এইটা আসার কথা ছিল। দেখবা ওইটাও পুরাপুরি আসবে না, ঠিক আছে, ওইটাও পুরাপুরি আসবে না, ঠিক আছে, এটাও পুরাপুরি আসবে না। তো তখন হলো না তো। তাইলে একটা মানে সহজ কথা এইখানে দেখো, এটা তো এমনিই বোঝা যায়, এই আর ড্যাশ আর এই আর, এই দুইটা আলাদা, এই দুইটা আলাদা। দেখো মাথার মধ্যে ঢুকাও, মাথার মধ্যে ঢুকাও, আর ড্যাশ ছোট আর বড়, এখন সি সেম, টি ড্যাশ এবং টি সেম, টি এবং টি ড্যাশ সেম সেম, এই জায়গাটা দেখো। তাহলে এ সি এরও সি, এই টি আর এই টি ড্যাশ সেম, তাহলে তো ভাই আর 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 ড্যাশও সেম হইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর ড্যাশ ছোট আর আর বড় না, আর ড্যাশ আর আর সেম না, তাহলে তো ভাই গ্যালিলিও রূপান্তর ঠিক নেই। এখানেই তো বোঝা যায় যে গ্যালিলিও রূপান্তর ঠিক নেই, এখানেই তো বোঝা যায় যে গ্যালিলিও রূপান্তর ঠিক নেই, গ্যালিলিও রূপান্তরের সংশোধন প্রয়োজন। বুঝছো? এটা একটু বইয়ের ভাষায় উচ্চমার্গীয় ভাষায় আমরা দেখালাম, কিন্তু এই জায়গাটাই বোঝা যায় যে গ্যালিলিও রূপান্তর এটা জীবনে হইতে পারে না। তার মানে বলো তো গ্যালিলিও রূপান্তর তো সঠিক না, তাহলে সঠিক কি হইতে পারে বলো, কি হইলে ঘটনাটা ঠিক হইতে পারে? তাহলে এ যে বেগ পরিমাপ করবে, এ সেই বেগ আলোর বেগ সেইটা পরিমাপ করবে না, তাহলে সি অবশ্যই আলাদা হইতে হবে, সি অবশ্যই আলাদা হইতে হবে, সি অবশ্যই আলাদা হইতে হবে। উত্তর হচ্ছে না, নো নো নো, সি আলাদা না, সি ধ্রুবক হইতে হবে, সি ধ্রুবক। তাহলে সি যদি ধ্রুবক হয় সময় আলাদা, অবশ্যই সময় আলাদা। তাহলে এর কাঠামোতে সময় টি ড্যাশ, অর্থাৎ এই ঘড়িতে দেখছে যে টি ড্যাশ আর এ ঘড়িতে দেখছে যে টি, দুইটা সমান না, সময় আলাদা, সময় আপেক্ষিক। সিকে যদি ধ্রুবক রাখতে হয় তাহলে সময় অবশ্যই অবশ্যই আপেক্ষিক। ঠিক আছে, তাহলে দুই কাঠামোতে দেখো সময় একই নেই, ঠিক আছে, দুই কাঠামোতে সময় একই নেই। তাহলে গ্যালিলিও রূপান্তরের সমস্যা আছে, গ্যালিলিও রূপান্তর সংশোধন প্রয়োজন। ঠিক আছে, গ্যালিলিও রূপান্তর সংশোধন প্রয়োজন। খুবই খুবই সহজ কথা, আমি আলোর বেগ যা পরিমাপ করব, যে গাড়িতে গতিশীল ও আলোর বেগ তাই পরিমাপ করবে। আচ্ছা ঠিক আছে, বেগের কোনো আপেক্ষিকতা হবে না, আলোর বেগের কোনো আপেক্ষিকতা হবে না, আলোর বেগ আমিও যা ও তাই পরিমাপ করবে। তাহলে ভাই দূরত্ব আর ড্যাশ আর তো আলাদা, আর আর ইকুয়াল টু সিটি, সি যেহেতু সেম হইতে হবে, আর আবার আলাদা, তাহলে টি তো অবশ্যই আলাদা হইতে হবে। তাহলে আমি ঘড়িতে যা দেখবো সময়, ও তো তাই দেখবে না, ওর ঘড়ি তো আলাদা সময় দেখাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। কি কথা বুঝছো? অনেকে মনে করতে ভাই নর্মালি তো ধরেন ভি বেগে গেলে তো এরকম হয় না,
তো কথা হচ্ছে কি, তুমি রিক্সায় করে যাইও না, বাসে করে যাইও না, রকেটে করে যাও। এই বেগটা যেমন তেমন বেগ হইলে হবে না। এই যে এর সাপেক্ষে এই কাঠামোটার ধ্রুব ভি বেগে গতিশীল ছিল। এই ধ্রুব ভি বেগটা যেমন তেমন বেগ হইলে চলবে না। এই ধ্রুব ভি বেগটা হইতে হবে আলোর বেগের কাছাকাছি বেগ। তুমি চিন্তা করতেছো, ভাই আমি দাঁড়ায় থাকলাম, বন্ধুকে রিক্সায় উঠাই দিলাম, রিক্সায় উঠাই দিয়ে রিক্সা কত বেগে চলবে? আলোর বেগের কাছাকাছি বেগ দিয়ে রিক্সা চলবে না। তখন এটা তার বোঝা যাবে না, ফিল করা যাবে না। ঠিক আছে? তো সময়টা তাহলে আপেক্ষিক, সময়টা ধ্রুব না। আসো তাহলে এবার সামনে আগাই। গ্যালিলিও রূপান্তরের সংশোধন প্রয়োজন, এবার আমরা সংশোধন করব। ঠিক আছে? গ্যালিলিও রূপান্তর সংশোধন প্রয়োজন, সংশোধন করব। তো আসো, গ্যালিলিওর রূপান্তরের সংশোধন দরকার। এই সূত্রগুলা, গ্যালিলিও যে সূত্রগুলো দিছে ওগুলা ঠিক নাই। সে তো টি আর টি ড্যাশকে সমান ধরে দিছে, বাই টি আর টি ড্যাশ সমান হবে না, সংশোধন দরকার। সংশোধনটা কি করছে বিজ্ঞানী লরেঞ্জ। তাহলে লরেঞ্জ নতুন করে সূত্র নিয়ে হাজির হয়েছে, তাকে আমরা বলবো লরেঞ্জ রূপান্তর সূত্র। তাহলে এবার আসো লরেঞ্জ রূপান্তরের সূত্র। ঠিক আছে? লরেঞ্জ রূপান্তরের সূত্র। দেখো, সেই একই রকম কথাবার্তা। একটা গাছ, এই যে একজন পর্যবেক্ষক দাঁড়ানো, ঠিক আছে? এই পর্যবেক্ষকের এই যে কাঠামোটা, এই কাঠামোর যে নামটা, সেই নামটা হচ্ছে এস কাঠামো। একটা বাস গতিশীল, বাসের মধ্যে এই যে একজন পর্যবেক্ষক বসা, এর যে কাঠামোটা, এটা মনে করো একটা রকেট বাস। ঠিক আছে? আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে গতিশীল। তাহলে এটা এস ড্যাশ কাঠামো। ওকে, এবার এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোটা ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, ধ্রুব ভিগ বেগ। এই যে থিওরি অফ রিলেটিভিটির ব্যাপারটা হবে, এই যে ভি এর মানটা সি এর কাছাকাছি আর কি, যে ভি এর মানটা প্রায় সি এর কাছাকাছি, আলোর বেগের কাছাকাছি বেগ না হলেও কোনো সমস্যা নেই, আপাতত ভি এর মান ভি ধরো। এইবার মনে করো এইখানে একটা আলোক উৎস আছে, ধরো রাস্তার একটা রোড লাইট, রাস্তায় ধরো একটা রোড লাইট জ্বলে আছে, এখানে একটা রোড লাইট জ্বলে আছে। ধরো এখান থেকে আলো ছুড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা আলোক উৎস, এখান থেকে আলো ছুড়ে দেওয়া হয়েছে, আলোটা এক্স অক্ষ বরাবর আসতেছে। আলো মানে ফোটন, এই যে ফোটন এক্স অক্ষ বরাবর আসতেছে, তাহলে এর কাঠামোতে এর চোখে যখন এখান থেকে আলো আসলো, আলো এতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে এর কাঠামোতে, এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করে এর কাঠামোতে আসছে। আর এর কাঠামোতে যখন আলো পৌঁছাইছে তখন এতটুকু দূরত্ব অতিক্রম করে পৌঁছাইছে। দেখো, এতটুকু দূরত্ব অতিক্রম করে এর কাঠামোতে পৌঁছাইছে এক্স অক্ষ বরাবর। আলোর বেগ, এই যে এটা ফোটন যাচ্ছে কত বেগে? সি বেগে। এখান থেকে এই যে ফোটন যাচ্ছে কত বেগে? সি বেগে ফোটন যাচ্ছে, যে ফোটনের বেগ এটা। তো এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে এ যদি ওই আলোক উৎসের এখানে যে উৎসটা আছে তার যদি এক্স স্থানাঙ্ক পরিমাপ করে, তাহলে সে পরিমাপ করবে এক্স ড্যাশ, তারপরে ওয়াই ড্যাশ, তাই না? তাহলে সে পরিমাপ করবে এক্স ড্যাশ। এ যদি পরিমাপ করে তাহলে এ পরিমাপ করবে এক্স ওয়াই জেড, তাহলে এ পরিমাপ করবে এক্স। ওকে, এক্স পরিমাপ করবে। কি আসতেছে? এটা আলোক উৎস। ঠিক আছে? এখান থেকে আলো আসতেছে কত বেগে আলো আসতেছে? দেখো ভালো করে বোঝো। আলো আসতেছে দৌড়ায়, এর নাম হচ্ছে আলো, আলো দৌড়ে আসতেছে। তুমি এখানে দাঁড়ানো, আর তোমার বন্ধু আলোর দিকে দৌড়াচ্ছে 100 মিটার পার সেকেন্ড বেগে বা 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তোমার সাপেক্ষে আলোর বেগ সি, তুমি দেখবে আলো আসতেছে সি বেগে, তোমার বন্ধু দেখবে আলো আসতেছে সি প্লাস 10 বেগে। এই সি প্লাস 10 নো সি প্লাস 10 হবে না, হবে সি বেগে। এই যে তাহলে এও আলোর বেগ দেখবে সি, তাহলে এ এখান থেকে এই যে আলো আসতেছে, ফোটন আসতেছে, বেগ কত দেখবে? সি। এও কত দেখবে? এও দেখবে সি। এই যে একই বেগে দেখবে, সি বেগেই দেখবে, সি বেগে আসতেছে। এর ঘড়িতে সময় টি ড্যাশ, এর ঘড়িতে সময় টি। তাহলে দেখো, এর এইখানে আলো এসে সি বেগে পৌঁছাইলো,
এর চোখে সি বেগে পৌঁছাইলো, এও দেখবে ওখান থেকে আলো আসতেছে সি বেগে। তো এর ঘড়িতে সময় টি ড্যাশ, এর ঘড়িতে সময় টি, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু ভিটি, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু, বলো বলো বলো, এক্স ড্যাশ ইকুয়াল টু, বেগ হচ্ছে সি, সি সি প্লাস বি না, সি প্লাস বি হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু সি প্লাস বি তো হবে না, থিওরি অফ রিলেটিভিটির স্বীকার্য, স্বীকার্য স্বীকার্য মাথায় রাখতে হবে, স্বীকার্যকে ফেলে দেওয়া যাবে না। তাহলে এক্স ড্যাশ হচ্ছে সি টি ড্যাশ, আর এক্স হচ্ছে সি টি নট সি ড্যাশ, এখানে সি ড্যাশ টি ড্যাশ আর এখানে সি টি, না এরকম না, টি এবং টি ড্যাশ, সি এবং সি ড্যাশ না, সি এবং সি। নর্মালি আমরা যদি ওই ভেক্টর অধ্যায় পড়তাম তাহলে আমাদের এরকম হইতো যে এটা হইতো সি প্লাস ভি, সি প্লাস ভি, আপেক্ষিক বেগের সাপেক্ষে বেগ হইতো সি প্লাস ভি, কিন্তু এই যে সি প্লাস ভি হবে না, হবে সি। সকল কাঠামোতে সকল পর্যবেক্ষক আলোর বেগকে সি হিসাব করবে। ওকে, এই বিন্দুটার স্থানাঙ্ক, এই যে আলোক উৎসের স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, ঠিক আছে, আর সময় হচ্ছে টি আর কি, স্থানাঙ্ক তো এক্স ওয়াই জেড, এটাকে আবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ভাবো না। আর এ যখন হিসাব করবে তখন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশ। তাহলে শোনো, প্রথম কথা হচ্ছে টি এবং টি ড্যাশ সমান নয়, এটা হচ্ছে প্রথম কথা। টি এবং টি ড্যাশ সময় নয়, সমানটা মানে সময়টা সমান নয়, ঠিক আছে, বুঝলা? আচ্ছা, এবার আসো, আমরা গ্যালিলিও রূপান্তরে দেখছিলাম এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, সঠিক না, সংশোধন দরকার, এই সূত্রের সংশোধন দরকার। এই যে সূত্রটা ছিল এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, সংশোধন দরকার। দেখো ওয়াই ড্যাশ এটা নিয়ে আমার আপত্তি নাই, এটা সবাই একমত, এটা তো ঠিক আছে। জেড ড্যাশ এটা নিয়ে আমার আপত্তি নাই, টি ড্যাশ এটা নিয়ে আপত্তি, এটা হবে না, তাহলে এর সংশোধন দরকার, এটা ভুল আছে, এটার সংশোধন দরকার, এটার আমরা সংশোধন করব, ঠিক আছে। ঠিক একইভাবে ওয়াই সমান সরি এক্স ড্যাশ সমান সমান এক্স মাইনাস ভিটি, ঠিক নাই, সংশোধন দরকার, এটা ঠিক নাই, এটা সংশোধন দরকার। তারপরে ওয়াই ড্যাশ ওয়াই, এটা ঠিক আছে, এটা আমরা একমত। জেড ড্যাশ জেড, এটা ঠিক আছে, জেড ড্যাশ জেড এবং টি ড্যাশ টি না, না না এটা ঠিক নেই। তাহলে এইটা এবং এইটা সংশোধন দরকার, তার সব আমরা সংশোধন করব। আচ্ছা ধরি, সংশোধন করার জন্য আমরা ধরি মনে করো কিছু একটা গুণটুন দিলে, হয়তো ভাগটাগ দিলে হয়তো সংশোধন হবে। এই এক্স ইকুয়াল টু গ্যালিলিও বলছে এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, মনে করো এর সাথে কে গুণ দিলাম, কে একটা ধ্রুবক, ধরো কে গুণ দিলে সংশোধন হবে। অনেকে বলতে ভাই আপনি বুঝলেন কেমনে, গুণ দিতে হবে, ভাগও তো দিতে হইতে পারে। আরে ভাই কে এর মানকে আমি তোমারে বলছি, কে এর মান ধরো 2, তাহলে 2 গুণ দিতে হবে, কে এর মান ধরো হাফ, তাহলে তো 2 দিয়ে ভাগ দিতে হবে। আমি তো তোমার কে এর মান বলি নাই, আমরা মনে করলাম কিছু একটা হয়তো ভাগ বা কিছু একটা হয়তো গুণ টুন দিলে হয়তো সংশোধন হবে, আমরা ঢিল ছুড়লাম আন্দাজে, তা আমরা দেখি যে কিছু একটা গুণ টুন দিলে হয়তো ঠিক হইতে পারে, তো ধরলাম এটার বললাম 1 নং সমীকরণ। এবং ধরি এক্স ড্যাশ সমান সমান, এই যে এক্স ড্যাশ এটার সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ভিটি, তাহলে এই যে কে গুণ করলে হয়তো এটা সংশোধন হতে পারে। মানে গ্যালিলিও গেছিল অনেক দূর আগাইছে, কিন্তু গ্যালিলিওর যে থিওরি অফ রিলেটিভিটিটা একটু কট খেয়ে গেছে, তো আমরা ওই কট খাওয়া ব্যাপারটাকে একটু দেখি, সংশোধন করে একটু লাইনে আনা যায় কিনা, ঠিক আছে। তাহলে আসো দেখি, ধরলাম কে গুণ দিতে হবে, এইবার 1 নংকে 2 নং দিয়ে একটু ভাগ দিই, ঠিক আছে, বা 1 নং 2 নং দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, 1 নংকে 2 নং দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই। আমি ধরো বললাম এক্স বাই এক্স ড্যাশ, ভালো করে খেয়াল করো, এক্স বাই এক্স ড্যাশ, এখান থেকে এক্সটা নিব, কে এক্স ড্যাশ ভি টি ড্যাশ ডিভাইডেড বাই নিচে এক্স ড্যাশ এখান থেকে আনবো না, তাহলে তো কে কাটাকাটি হয়ে গেল, আমরা তো কে চাই, তো এখান থেকে যদি আমি এক্স ড্যাশ নিয়ে বসাই তো কে কাটাকাটি হয়ে গেল, লাভ কি হইলো, আমরা তো কে চাই, তাহলে এখান থেকে এক্স ড্যাশ নিব না, এই যে দেখো এক্স ড্যাশ, দেখছো সি টি ড্যাশ নিয়ে আসো এটা নিয়ে আসো, সি টি ড্যাশ নিয়ে আসলাম। এইবার তাহলে এই যে এক্স ড্যাশ তাহলে এক্স ড্যাশের জায়গায় সি টি ড্যাশ লেখা যায়, তাহলে এক্স বাই এক্স ড্যাশ কে
এক্স ড্যাশ মানে সিটি ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ডিভাইডেড বাই সিটি ড্যাশ, সিটি ড্যাশ বাই সিটি ড্যাশ 1, সিটি ড্যাশ সিটি ড্যাশ সিটি ড্যাশ সিটি ড্যাশ 1। তাহলে অতএব এক্স বাই এক্স ড্যাশ ইকুয়াল টু কে সিটি ড্যাশ মানে 1 প্লাস ভিটি ড্যাশ সিটি ড্যাশ, তো টি ড্যাশ কাটাকাটি, দেখো প্লাস ভিটি ড্যাশ সিটি ড্যাশ টি ড্যাশ কাটাকাটি, তাহলে ভি ডিভাইডেড বাই সি। সমীকরণ 1, সমীকরণ 1 বুঝলা? আসো এইবার এক্স ড্যাশ ডিভাইডেড বাই এক্স, এখান থেকে এক্স ড্যাশটা নাও, কে এক্স মাইনাস ভিটি, আর এক্স উপর থেকে এক্স নাও, কে এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ, কি লাভ হইল? কে আর কে তো কাটাকাটি, তাহলে ভুল করে ফেলেছি, এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে এক্স ড্যাশটা নিলাম, ঠিক আছে, ভালো কথা। এক্সটা এখান থেকে নিব না, এই যে এক্স ইকুয়াল টু সিটি, এই যে এক্স, এই এক্স ইকুয়াল টু সিটি, তাহলে সিটি এক্স ইকুয়াল টু সিটি, তাহলে এখান থেকে কে এই এক্স মানে সিটি মাইনাস ভিটি ডিভাইডেড বাই সিটি, সিটি কাটাকাটি, তাহলে কে 1 মাইনাস টি কাটাকাটি ভি বাই সি, পাইছ? সমীকরণ 2, তাড়াতাড়ি লিখে ফেলো, সমীকরণ 2। তাহলে অতএব এক্স ড্যাশ বাই এক্স, সমীকরণ 2। এবার 1 আর 2 নম্বরের দিকে তাকায় কিছুক্ষণ ধ্যান করো, 1 আর 2 নম্বরের দিকে তাকায় কিছুক্ষণ ধ্যান করো। আচ্ছা একজন বলছে 3 আর 4 দেন ভাইয়া, আচ্ছা দিলাম, নে রে ভাই 3 আর এটা 4, নে 3 আর 4 নম্বর সমীকরণ। এবার 3 আর 4 নম্বর সমীকরণ দিকে কিছুক্ষণ তাকায় ধ্যান করো, কিছুক্ষণ তাকায় ধ্যান করো, দেখো কে এর মান পাও কিনা। আমাদের কে এর মান দরকার ছিল, ধ্যান করছো? কে এর মান পাইছো? এক্স ড্যাশ এক্স ইকুয়াল করা যাবে না, ইকুয়াল তো না, এটা এক্স বাই এক্স ড্যাশ, এটা এক্স ড্যাশ এক্স, গুণ করে দাও তো, গুণ করে দাও তো দেখি, গুণ করে দাও, গুণ 3 নম্বর সমীকরণ গুণ 4 নম্বর, 3 আর 4 গুণ করে পাই, গুণ করলে এক্স ড্যাশ এক্স, দেখো কি মজা, এক্স ড্যাশ এক্স, এর চেয়ে মজার আর কিছু হইতে পারে? কে 1 প্লাস ভি বাই সি, কে তাহলে কে আর কে মিলে কে স্কোয়ার, 1 মাইনাস ভি বাই সি, বলো এর চেয়ে মজার আর কিছু হইতে পারে? এক্স ড্যাশ এক্স কাটাকাটি, এটা 1 আর এটা কে স্কোয়ার, 1 মাইনাস ভি বাই সি 1 প্লাস ভি বাই সি, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কে দরকার ছিল, কে পেয়ে গেছি। তাহলে অর্থাৎ কে হচ্ছে রুট ওভার 1/1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কে এর মান পেয়ে গেছি। দেখো বিজ্ঞানী হয়ে গেছে, আমরা বিজ্ঞানী হয়ে গেছে, লরেন্জের আত্মা ভর করছে, বলো ঘরে লরেন্জের আত্মা ভর করছে, পেয়ে গেছি, কে পেয়ে গেছি। কে নিয়ে এখানে বসাই দাও, কই এই যে এইখানে আর এখানে বসাই দাও, বসাই দিলেই নতুন সূত্র, এটাই লরেন্জ রূপান্তর। গ্যালিলিও করে না, কে করছে? লরেন্জ। ঠিক আছে, তুমি করছো, কে করছে? তুমি করছো, তাহলে তোমার নাম দিয়ে রূপান্তরের সূত্র দিয়ে দিবা, বুঝলা? তাহলে বসাও এবার 1 আর 2 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই, 1 এবং 2 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই, যাই পরের পৃষ্ঠায়। তাহলে আসো 1 ও 2 নঙে কে সমান 1 ডিভাইডেড বাই রুট ওভার, এই যে কেউ যেন বলছিল না ভাই গুণ করতে হবে, আপনি বুঝলেন কেমনি? গুণ তো না, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে ভাগ, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে আসলে। তাহলে 1 নং ও 2 নং সমীকরণে কে সমান এত বসিয়ে পাই। তাহলে কি পাই বসিয়ে? এক্স সমান পাই এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ডিভাইডেড বাই কে, মানে হচ্ছে এইটা, তো কে ছিল গুণাকারে, তাহলে নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং ওয়াই সমান এবং এক্স ড্যাশ সমান এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হচ্ছে সূত্র, বোঝা গেছে? এক্স সমান এটা, এক্স ড্যাশ সমান এটা, আর ওয়াই সমান তো ওয়াই ড্যাশ, এটা তো আর সংশোধনের কোনো দরকার নেই, এটা তো ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর তো গতি না, বাস তো এক্স অক্ষ বরাবর গেছে, বাস যদি এমন হইতো ওয়াই অক্ষ বরাবর উঠে যাইতো উপরে, তাহলে ওয়াই এর চেঞ্জ হইতো, তখন এইটা হইতো এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ, তখন হইতো এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ, বুঝো ভালো করে, হ্যাঁ, তখন এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ, তখন ওয়াই ইকুয়াল টু হইতো ওয়াই ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তখন এইটা হইতো।
এই ভিটা এই বেগটা তো এক্স অক্ষ বরাবর ছিল, বাসের বেগটা তো এক্স অক্ষ বরাবর ছিল, তাহলে যদি খাড়া উপর দিকে যাইতো মানে ওয়াই অক্ষ বরাবর যাইতো, তখন ওয়াই অক্ষের চেঞ্জ হইতো। তাহলে এখানে ওয়াই সমান সমান ওয়াই ড্যাশ সমান সমান ওয়াই, জেড সমান সমান জেড ড্যাশ, জেড সমান সমান জেড ড্যাশ, তাহলে জেড ড্যাশ এবং জেড সমান। এইবার আসো টি, টি তো সমান না, তাহলে টি লাগবে, টি লাগবে, তাহলে টিটা কেমনে পাওয়া যায়? আসো টি দরকার সময়, তাহলে এবার এবার চলো একটু ওই পৃষ্ঠে যাই। দেখো এক্স ইকুয়াল টু সিটি, এক্স ইকুয়াল টু সিটি বসাই, এক্স ইকুয়াল টু সিটি, আমরা চাই টি, এক্স সমান সমান এই যে নতুন এক্স, এইটা এক্স মানে এখন আর এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ না, এক্স মানে এইটা, তো এইটা বসাও। দেখো টি এর জন্য নতুন করে আবার সংশোধনের হিসাব করতে হবে না, কারণ তুমি তো কে পেয়ে গেছো, তুমি তো এক্স বানাই ফেলছো, এই এক্স থেকেই তো টি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। যে ভাই নতুন করে আবার টি এর জন্য আবার একটা ধ্রুবক টুবক আনবো কিনা, নো নিড, কোনো দরকার নেই। তাহলে এক্স হচ্ছে এটা, এক্সটা নিয়ে এখানে বসাও। তাহলে দেখো তো সিটি, এটাকে আগে লিখলাম সমান সমান এক্স, এক্স মানে এক্স ড্যাশ ভিটি ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাদের টি লাগবে, তাহলে সি গিয়ে ভাগ, আমাদের লাগবে টি, তাহলে সি দিয়ে ভাগ, তাহলে এক্স ড্যাশ বাই সি ভিটি ড্যাশ বাই সি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এক্স ড্যাশ বাই সি ভিটি ড্যাশ বাই সি মানে এই যে সি দিয়ে ভাগ দিছি আর কি এখানে, তো সি দিয়ে ভাগ দিলাম, এটা থাকলো এই যে টি সমান সমান এটা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এখন আসো এটার সূত্র হিসাবে কেউ যদি মনে করো ভাই এটার আমি সূত্র হিসাবে বক্স করব, আমার কোনো আপত্তি নেই, এটারে কিন্তু সূত্র হিসাবে বক্স করতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বইয়ের সাথে একটু মিলবে না, বইয়ে অন্যরকম একটা সূত্র রাখছে, তো এটারে সূত্র হিসাবে বক্স করলে আমার কোনো আপত্তি নেই, বইয়ে একটা অন্যরকম সূত্র রাখছে, তো দেখি সেই সূত্রটা আনতে পারি কিনা আমরা। তো পারবো, আসো দেখো টি সমান সমান, টি সমান সমান এক্স ড্যাশ আছে, তো আমরা এক্স ড্যাশকে, এক্স ড্যাশ এই যে এখানে তাকাও, এই যে এক্স ড্যাশ মানে সিটি ড্যাশ, তাহলে এই এক্স ড্যাশকে যদি লিখি সিটি ড্যাশ, এটা কিন্তু সূত্র, কোনো সমস্যা নেই, আমরা এখন বইয়ের সূত্রের সাথে মিলাছি, বইয়ে অন্যরকম একটা সূত্র আছে। তাহলে এক্স ড্যাশ মানে সিটি ড্যাশ বাই সি প্লাস, এই দেখো ভি বাই সিকে রাখলাম, টি ড্যাশ আছে না, তাহলে টি ড্যাশ এই যে এখান থেকে এক্স ড্যাশ মানে সিটি ড্যাশ, এক্স ড্যাশ মানে সিটি ড্যাশ আর এক্স মানে সিটি, এই যে এই দুইটা নিয়ে কাহিনী আর কি। তো এক্স ড্যাশ মানে সিটি ড্যাশ, তাহলে টি ড্যাশ এটা সমান সমান এক্স ড্যাশ বাই সি, এক্স ড্যাশ বাই সি সরি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার দেখো বইয়ের সূত্রের সাথে মিলবে, এবার বই এরকম আছে সি সি কাটাকাটি, তাহলে টি মানে টি ড্যাশ, দেখো টি মানে টি ড্যাশ না, টি ইকুয়াল টু টি ড্যাশ প্লাস আরও আছে ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ঠিক আছে, ওকে ক্লিয়ার। এরা এত ডিপ থিঙ্কিং কেমনে করছে, মানুষ না এরা, এরা কি মানুষ? ঠিক আছে, অমানুষ, এগুলো অমানুষ, বুঝছো, মাথা নষ্ট করা অমানুষ। আমরা দেখো এখন আমরা চিন্তা করি যে আমরা মানে এখন 25 সালে এসে, আর সেটা 1905 সাল, তারও আগে, মানে 100 বছরের বেশি আগে, সেই সময় মানে এগুলা চিন্তা ভাবনা কেমনে করছে, কি খেয়ে চিন্তা করছে। টি প্রাইম রেখে দিলেই তো হতো, হ্যাঁ এটা রেখে দিলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা রেখে দিলে কোনো সমস্যা নেই, বই এভাবে রাখছে বলে আমরা এইভাবে লিখছি আর কি। এবার তাহলে টি পাইলাম, এবার টি ড্যাশ দরকার, টি ড্যাশ সেম ভাবে এক্স ইকুয়াল টু সিটি, এটা নিয়ে তুমি টি পাইছো, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু সি টি ড্যাশ, এটা দিয়ে তুমি টি ড্যাশ পাবা। আসো তাহলে এবার এক্স ড্যাশ ইকুয়াল টু সি টি ড্যাশ, আমাদের এবার টি ড্যাশ দরকার, তাহলে সি টি ড্যাশ এক্স ড্যাশ, তাহলে টি ড্যাশ মানে এক্স ড্যাশের মানটা আগে বসাই, সি টি ড্যাশ এক্স ড্যাশ, এক্স ড্যাশ হচ্ছে এটা এক্স মাইনাস ভিটি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ভাই টি ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, টি ড্যাশ সি দিয়ে ভাগ, তাহলে এক্স ডিভাইডেড বাই সি
মাইনাস ভিটি বাই সি। তাহলে ভাই টি ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এক্স বাই সি, এক্স ইকুয়াল টু সিটি, সিটি বাই সি মাইনাস ভি বাই সি, টি লাগবে, এই যে টি, টি মানে এক্স বাই সি, টি মানে এক্স ডিভাইডেড বাই সি। তাহলে অতএব টি ড্যাশ সমান সমান, টি ড্যাশ সমান সমান টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝতে পারছো? বোঝা গেছে? এই হচ্ছে কথা। তুমি যদি মনে করো ভাই আমি এটার সূত্র হিসাবে রাখবো, এই যে এটার সূত্র হিসাবে রাখবো, রাখতে পারো, আমার আপত্তি নেই। কিন্তু আমরা বইয়ে দেখি যে সব বইতে এইটাকে সূত্র হিসাবে তৈরি করছে আর কি, এইটাকে বানানো হয়েছে, তো এই কারণে আমরা এটা লিখি। ঠিক আছে? মডার্ন ফিজিক্স মানে কি বড় বড় সূত্র? না, বড় বড় সূত্র না, ছোট ছোট সূত্র, এগুলো লাগবে না। এই যে সূত্রগুলো, এগুলো তো তোমাদের মনে করো যে মনের খোরাক মেটানোর জন্য আমরা বলতেছি। ম্যাথ, এই অধ্যায়ের ম্যাথ পানির মতো সহজ, এই অধ্যায়ের ম্যাথ পানির মতো। সি যে কনস্ট্যান্ট, এটা কিভাবে হয়েছে এটাই তো স্বীকার্য ভাই। সি যে কনস্ট্যান্ট, ওই যে তাড়িৎচুম্বক তরঙ্গ ম্যাক্সওয়েলের সূত্র, সি যে কনস্ট্যান্ট, এই যে তাড়িৎচুম্বক তরঙ্গ ম্যাক্সওয়েলের সূত্র, কই গেল? কই লিখছিলাম না? এই যে ভাই সি কনস্ট্যান্ট, সি ইকুয়াল টু 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। আলোর বেগই সবচেয়ে বেশি বেগ, এর চেয়ে বেশি বেগ নাই, এর চেয়ে বেশি বেগ সম্ভব নয়, এর চেয়ে বেশি বেগ সম্ভব নয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা লরেন্জ রূপান্তরের সূত্র পেয়ে গেলাম। দেখো, লরেন্জ রূপান্তর ও বিপরীত লরেন্জ রূপান্তর, মানে এই যে সূত্রগুলো, এটাগুলোকেই বলা হচ্ছে লরেন্জ রূপান্তর। তাহলে আমরা আসলে লরেন্জ রূপান্তরের সূত্রগুলো একটু একসাথে লিখি। লরেন্জ রূপান্তরের সূত্র, লরেন্জ রূপান্তরের সূত্র লিখো, সূত্র লিখো, এক্স এক্স ড্যাশ, তারপরে ওয়াই ওয়াই ড্যাশ, জেড জেড ড্যাশ, এই যে সূত্র তুমি শিখলা, এই সূত্রগুলো লিখো। আজকে সময়ের অপেক্ষিকতাটা পরে দিই। দেখো, একটু দেখো, এইটা আগে আগে এটা মুছি। দেখো, আগে লিখবা না তুমি, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়াই ওয়াই ড্যাশ, জেড জেড ড্যাশ, আর টি, টি মানে সূত্র মনে থাকে না, বুঝলা? টি মানে টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার, টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো একটা জিনিস খেয়াল করে, এক্স ওয়াই জেড টি এগুলো সব ড্যাশের মাধ্যমে প্রকাশ। দেখো, এক্স ড্যাশ টি ড্যাশ, ওয়াই ড্যাশ জেড ড্যাশ, টি ড্যাশ এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশের মাধ্যমে প্রকাশ। এবার উল্টা, এর উল্টা, তাহলে এক্স ড্যাশ সমান সমান এক্স মাইনাস ভিটি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই, জেড ড্যাশ জেড, আর টি ড্যাশ হচ্ছে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো শোনো, এই দেখো, এইটাকে বলা হয় লরেন্জ রূপান্তর, আর এর বিপরীতটা তো এইটাকে বলা হয় হচ্ছে বিপরীত লরেন্জ রূপান্তর। ঠিক আছে? বিপরীত লরেন্জ রূপান্তর, আর এইটা হচ্ছে লরেন্জ রূপান্তর, লরেঞ্জ রূপান্তর, বিপরীত লরেন্জ রূপান্তর, এবং এটা হচ্ছে লরেন্জ রূপান্তর। ঠিক আছে? দুইটাই লরেন্জ না, মানে এটা লরেন্জ, এই সূত্র, এই সূত্রগুলোকে বলা হয় লরেন্জ রূপান্তরের সূত্র, এর উল্টাটা তো, এই কারণে ওটার নাম বিপরীত লরেন্জ রূপান্তর। এর নামে কিছু যায় আসে না, এগুলোর নামে কিছু যায় আসে। ওকে, ক্লিয়ার?
তাহলে এই হচ্ছে গ্যালিলিও রূপান্তরের সংশোধিত রূপ, এবং সংশোধিত রূপটা হচ্ছে লরেন্জ রূপান্তর। এবার কথা হচ্ছে যে ভাই গ্যালিলিও রূপান্তরের সমস্যা কি দূর হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গ্যালিলিও রূপান্তরের সমস্যা অবশ্যই দূর হয়ে গেছে। বিশ্বাস হয় না? দেখবা, বিশ্বাস হয় না? দেখো দেখো, মনে করো যখন যখন তুমি রিক্সায় করে গতিশীল হবা, যখন রিক্সায় করে তুমি গতিশীল হবা, এই যে এটা ভি বেগ, এই ভি বেগের মানটা অনেক 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 কম আলোর বেগের তুলনায়। তাহলে এই কাঠামো হচ্ছে এস ড্যাশ কাঠামো, আর এটা হচ্ছে এস কাঠামো। ঠিক আছে, এটা এস কাঠামো, এটা এস ড্যাশ কাঠামো, তাই তো? ঠিক আছে, দেখো এবার নর্মালি ওই যে তোমাকে প্রথমে বললাম যে ধরো তুমি স্থির দাঁড়ানো আছো, কেউ রিক্সায় করে যাইতেছে, যে ভাই তখন তো আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না, ফিল করতে পারি না। আমরা এই যাবৎকাল আজকে তো দেখতেছি ধরেন যে বেগের আলোর বেগ সবাই একই পরিমাপ করবে, তখন তো আলোর বেগের আপেক্ষিকতার ব্যাপারটা যেটা হবে, এই যে নতুন করে থিওরি অফ রিলেটিভিটি, টি আর টি ড্যাশ সেম না, সময় আলাদা, দুই কাঠামো থেকে দুই পর্যবেক্ষক দুইটা আলাদা সময় পরিমাপ করবে, তারপর দুই কাঠামো থেকে দুই পর্যবেক্ষক এক্স এর মান আলাদা হিসাব করবে। ঠিক আছে, এক্স এর মান আলাদা হিসাব করবে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে খাটাই না, আমরা তো ক্লাসিক্যাল ফিজিক্সে ম্যাথগুলো নর্মালভাবেই করি, ক্লাসিক্যাল ফিজিক্সে ম্যাথগুলো নর্মালভাবে করি। ক্লাসিক্যাল ফিজিক্সে এও যা সময় পরিমাপ করে, এও তো তাই সময় পরিমাপ করে, টিকে তো টি ড্যাশ ধরি। এবার কথা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে কি হয়, এই বেগের মানটা অনেক কম থাকে না, আলোর বেগের তুলনায় অনেক কম থাকে না, তো তখন টি আর টি ড্যাশ সেমই হয়, কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই তো, তখন টি এবং টি ড্যাশ সেমই হয়। যদি ভি এর মান সি এর তুলনায় অনেক কম হয়, যেটা সনাতনী পদার্থবিদ্যায় বলা হয় আর কি, সনাতনী পদার্থবিদ্যায় বলা হয়, মূল সূত্র এটা, মূল সূত্র হচ্ছে এই, আজকে থেকে মূল সূত্র এইটা। ক্লাসিক্যাল ফিজিক্স ভুলে যাও, ওটা ভুয়া, আজকে থেকে মূল জিনিস এইটা। এমন কথা হচ্ছে কি, তাহলে ভাই আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে এতদিন যা করে আসছি তা কি ভুল? উত্তর হচ্ছে না, কারণ আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে ম্যাথ করছি 10 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল গাড়ির জন্য। আলোর বেগ 3 × 10⁸ তার তুলনায় অনেক অনেক কম। তাহলে সনাতনী পদার্থবিদ্যায় আমরা ভি অনেক অনেক কম সি এর তুলনায়, তাহলে তখন টি এবং টি ড্যাশ সেমই হবে, এবং তখন গ্যালিলিও রূপান্তরের সূত্র সঠিক হবে। গ্যালিলিও কি ভুল? ওরে কি একেবারে মনে করো জেলখানায় পাঠাবো, ভুল সূত্র দিছে তাই? উত্তর হচ্ছে না, সে সনাতনী পদার্থবিদ্যার জন্য ঠিক আছে। কারণ যদি আলোর বেগ সনাতনী পদার্থবিদ্যায় কাঠামোর বেগ সেটা সি এর তুলনায় অনেক অনেক কম হয়, আলোর বেগের তুলনায় অনেক অনেক কম হয়, সেই ক্ষেত্রে গ্যালিলিও রূপান্তর সঠিক হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ভি সি এর তুলনায় অনেক অনেক কম হলে, সি হলে লরেন্জ নিজেই গ্যালিলিওকে সমর্থন করে, এত হলে লরেন্জ গ্যালিলিওকে সমর্থন করবে, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সে হয়, কারণ ক্লাসিক্যাল ফিজিক্সে ভি এর মান সি এর তুলনায় অনেক কম। তাহলে দেখো তুমি এক্স = এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, এটা ছিল গ্যালিলিওর রূপান্তরের সূত্র, কিন্তু লরেন্জ বলতেছে না এটা ঠিক না, নিচে 1 - v²/c² এর রুট দিয়ে ভাগ দিলে তখন ঠিক। এবার ভি এর মান যদি সি এর তুলনায় অনেক 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 কম হয়, তাহলে তো ভাই v/c, দেখো ভি এর মান সি এর তুলনায় অনেক অনেক কম, তাহলে তো v/c এটা তো একের তুলনায় অনেক অনেক কম, বুঝলা? তাও মেনে নিতাম, একের তুলনায় অনেক অনেক কম v/c, তাও মেনে নিতাম, কিন্তু দেখো v/c এর বর্গ, ভাই এটা তো টেন্স টু 0, এটা তো একের তুলনায় আরো অনেক কম, এটা টেন্স টু 0, 0-র খুবই কাছাকাছি মা। তুমি দেখো বেগের মান 10 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেটারে বসাও, তাকে আলোর বেগ 3 × 10⁸ দিয়ে ভাগ দাও, অথবা 100 মিটার পার সেকেন্ড, তাকে 3 × 10⁸ দিয়ে ভাগ দাও, দেখো তো কি আসে। তারে বর্গ করো, বর্গ করলে আরো কমে যাবে, ছোট মানকে বর্গ করলে আরো কমে যায়, তাহলে v²/c², এই যে মানটা, এই মানটা টেন্স টু 0, এই মানটা টেন্স টু 0, এই যে এই মানটা টেন্স টু 0, তো যদি 0 হয় তখন x কি হয় দেখো তো, তখন x =
ভি এর মান সি এর তুলনায় অনেক অনেক কম হলে সনাতনী পদার্থবিদ্যায় এটাই হয়, এটা হইলে এক্স ইকুয়াল টু দেখো এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশই হয়, অর্থাৎ গ্যালিলিওর সূত্রটাই আসে। এই যে গ্যালিলিওর সূত্র, গ্যালিলিওর রূপান্তর সূত্র, রূপান্তর সূত্রটাই আসে, সূত্র আসে কার থেকে, কার থেকে আসে? লরেন্স থেকে আসে, বুঝলা? ঠিক একইভাবে উল্টাটা যদি বলতাম যে এক্স ড্যাশ সমান সমান কত, তাহলে এক্স ড্যাশ সমান সমান এক্স মাইনাস ভিটি হইতো। ঠিক আছে, এইবার আসো দেখি তো সময় কি একই হবে? টি কি টি ড্যাশের সময় হবে? হ্যাঁ সমান হবে। দেখো টি ইকুয়াল টু তো এটা, টি ইকুয়াল টু তো এটা, তাহলে টি ইকুয়াল টু টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ, টি ইকুয়াল টু টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এইবার দেখো বোর্ডে দেখো ভি বাই সি স্কোয়ার, এই মানটা টেন্স টু জিরো। এবার উপরে দেখো ভি বাই সি স্কোয়ার আছে, এই যে এখানে এক্স ড্যাশ আর এটা ভি বাই সি স্কোয়ার, তাহলে তুমি টি ইকুয়াল টু টি ড্যাশ প্লাস এইটুকু তো গেলই, এটা তো জিরো, তাহলে রুট 1 তো গেলই, প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার। ঠিক আছে, ওই যে উপরে ভি এর মান আর নিচে সি স্কোয়ার, তাহলে ভি বাই সি স্কোয়ার, ভি এর মান অনেক ছোট, সি এর মান তার বর্গ, আবার তো ছোট মানকে এটা দিয়ে বর্গ করা হচ্ছে, তো এই তো টেন্স টু জিরোই। তাহলে ভি বাই সি স্কোয়ার তো জিরোর কাছাকাছি মান, তার সাথে যদি এক্স ড্যাশ গুণ দিই তাহলে 0.000000000000000 কিছু একটা, এটা কি মানে থাকা না থাকা তো সমান কথা, এই পার্টটাও তো বাদ, তাহলে এই পার্টটা বাদ দিয়ে দেখো টি ইকুয়াল টু টি ড্যাশ, দেখো ফেরত আসে, এটাই তো গ্যালিলিও রূপান্তর। এই কারণে আমরা দেখো আমরা ঝামেলা করি, আমার ঘড়িতে যার সময় তোমার ঘড়িতে তাই না, ঝামেলা তো করি না আমরা। ঠিক আছে, কিন্তু তোমার রকেটে করে পাঠাই দিই, আলোর বেগের কাছাকাছি বেগ দিয়ে ঘুরে আসো, তখন তোমার ঘড়ি আর আমার ঘড়ি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাই গ্যালিলিওর সূত্র, গ্যালিলিওর রূপান্তরের সূত্র, রূপান্তরের সূত্র আসে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ আসে। বুঝতে পারছি? ওকে, এইবার আসো, মনে করো এবার তুমি রকেটে করে গতিশীল, রকেটের বেগ আলোর বেগের কাছাকাছি বেগ, আমি পৃথিবীতে আছি। ঠিক আছে, আমি পৃথিবীতে একটা স্কেল হাতে ধরে নিয়ে বসে আছি, আমি স্কেলের দৈর্ঘ্যটা পরিমাপ করব, তুমি রকেটে বসে ওই স্কেলের দৈর্ঘ্যটা পরিমাপ করবা। ঠিক আছে, আমি পরিমাপ করব, তুমিও ওই স্কেলের দৈর্ঘ্যটা, এত ডিস্টার্ব করতেছে এরা। আসো, যেটা বলতেছিলাম, ধরো আমি একটা স্কেল হাতে নিয়ে বসে আছি, ঠিক আছে, তুমি রকেটে করে গতিশীল, এখন রকেটের জানলা খুলে তাকায় তুমিও স্কেলটার দৈর্ঘ্য পরিমাপ করবে, আমিও পরিমাপ করব। তাহলে দেখো এই যে তিনটা মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে আপেক্ষিকতা, ক্লাসিক্যাল ফিজিক্সে এগুলো সব ধ্রুব ছিল, এখন সব চেঞ্জ হয়ে যাবে। তা আমরা তিনটা মৌলিক রাশির ক্ষেত্রে, বিশেষ করে তিনটা মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, এতদিন দৈর্ঘ্য জেনে আনতেছিলাম ধ্রুবক, যে না ভাই দৈর্ঘ্যের আপেক্ষিকতা হবে, দৈর্ঘ্য দুই কাঠামো থেকে দুই পর্যবেক্ষক একই দৈর্ঘ্য, মানে একই জিনিসকে দুইটা দৈর্ঘ্য পরিমাপ করবে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা। এই দৈর্ঘ্যের আপেক্ষিকতাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। তারপরে কাল দীর্ঘায়ন, সময়ের আপেক্ষিকতা, এটা হচ্ছে কাল দীর্ঘায়ন। ঠিক আছে, বয়সের কম বেশি হবে। দেখবে একটা মুভি আছে না, ইন্টারস্টেলার, ওই মুভিতে কুপার আর হচ্ছে মার্ফ মনে হয়, হ্যাঁ, যে মেয়েকে রেখে বাবা চলে যায়, তারপরে বাবা ফেরত আসার পরে মহাকাশ থেকে গবেষণা করে ফেরত আছে, আসার পরে দেখে মেয়ে হাসপাতালের বেডে মুমূর্ষু হয়ে শুয়ে আছে। ঠিক আছে,
তো এই যে কুপারের বয়স আর বাড়ে না, কুপার যেমন ছিল ওইরকমই থাকে, কুপারের বয়স সামান্য বাড়ে, কিন্তু মেয়ে ছোট বাচ্চা মেয়ে বুড়ি হয়ে যায়। এই দেখো দুইজনের কাটার মধ্যে দুইটার সময়, এই মুভিটা দেখবা আর কি। ঠিক আছে, তারপরে ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা, গতিশীল অবস্থায় ভর বাড়বে, ভরের বৃদ্ধি হবে। ভরের আপেক্ষিকতা, গতিশীল অবস্থায় ভর বাড়বে, ভরের বৃদ্ধি হবে। তো এই জিনিসগুলো আমরা এখন দেখব। তো আজকে আমরা এটা দেখবো আর কি, দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন। আসো, দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা। দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তাহলে আসো, পৃথিবী এটা, এই যে পৃথিবীতে তুমি দাঁড়ানো, তুমি দাঁড়ানো পৃথিবীতে, তুমি তোমার হাতে একটা স্কেল ধরে নিয়ে বসে আছো। এই যে একটা স্কেল, একটা স্কেল তুমি হাতে ধরে নিয়ে বসে আছো। এই এবার মনে করো আমি রকেটে করে চলে যাচ্ছি, আমি রকেটে গতিশীল। এই যে রকেট, এই যে রকেটে করে গতিশীল, রকেট ভি বেগে চলতেছে, রকেটের বেগ এক্স অক্ষ বরাবর ভি বেগ। রকেট ভি বেগে গতিশীল। এই যে রকেটের মধ্যে আমি বসে আছি, আমি এই রকেটের মধ্যে বসে আছি। তাহলে এবার দেখো আমার কাঠামোটা, রকেটের মধ্যে আমার যে কাঠামোটা, এই কাঠামোটা হচ্ছে এস ড্যাশ কাঠামো, এস ড্যাশ কাঠামো, ওয়াই এক্স ড্যাশ এক্স, এক্স অক্ষ বরাবর রকেট গতিশীল। হ্যাঁ, রকেট ধ্রুব বিবেগে, এর সাপেক্ষে রকেট ধ্রুব বিবেগে গতিশীল, তুমি পৃথিবীতে স্থির দাঁড়ানো আছো। এবার তোমার কাঠামো এটা, এই যে এটা তোমার কাঠামো, তোমার কাঠামো এস কাঠামো, এক্স ওয়াই জেড। তাহলে এগুলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, এটা জেড ড্যাশ। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এবার ভাই আমরা কোনো বিন্দুর স্থানাঙ্ক চাই না, আমরা চাই এর দৈর্ঘ্যটা। আচ্ছা, এর দৈর্ঘ্য পরিমাপ করতে হবে কেমনে? এই হচ্ছে কাঠামো, এক্স অক্ষ বরাবর স্কেলটাকে ধরে বসাইছে, এক্স অক্ষ বরাবর বসাইছে। স্কেলের দৈর্ঘ্য কেমনে পরিমাপ করবে? স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করছে, এ কি করবে, এ কি করবে, এই মাথার স্থানাঙ্ক পরিমাপ করবে, এই মাথার এক্স স্থানাঙ্ক পরিমাপ করবে। এই যে এই পয়েন্ট এ পরিমাপ করবে, এ এস কাঠামোতে। তাহলে এইটা পরিমাপ করবে ধরো x2, আর এই কাঠামোটা এই যে এক্স অক্ষে কতটুকু, এই দৈর্ঘ্যটুকু পরিমাপ করবে, এই বিন্দুর স্থানাঙ্ক পরিমাপ করবে। এই বিন্দুর স্থানাঙ্ক যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে x1, সেটা x1 মানে এইখান থেকে এইটুকু হচ্ছে x1, আর এখান থেকে এইটুকু হচ্ছে x2। কে পরিমাপ করছে? এই x1 এবং x2 এ পরিমাপ করছে, যে এইটুকু x2 এইটুকু x1। তাহলে একে যদি বলি ভাই তুই মাপ, স্কেলের দৈর্ঘ্যটা মাপ, ঠিক আছে, এই যে তুমি স্কেলের দৈর্ঘ্যটা মাপো, তাহলে স্কেলের দৈর্ঘ্যটা এতটুকু না, এই যে স্কেলের দৈর্ঘ্যটা এতটুকু না, স্কেলের দৈর্ঘ্য এইটুকু দৈর্ঘ্য, স্কেলের দৈর্ঘ্য এইটুকু, স্কেলের দৈর্ঘ্য এইটুকু, এই যেটুকু দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটুকু এল নট, এই দৈর্ঘ্যটুকু কত? এল নট। এই পরিমাপ করতেছে দৈর্ঘ্যটুকুকে আমি ধরলাম এল নট। এইবার ও যে আমি রকেটে বসা, এবার আমি রকেটে দাঁড়ায় থেকে আমি স্কেলের এই প্রান্ত, রকেটে বসে থেকে আমি স্কেলের এই প্রান্ত দেখতেছি। কারণ আমি যদি এই রকেটের দৈর্ঘ্যটা পরিমাপ করি, তো আমি তো আমার কাঠামোতে পরিমাপ করব, আমি তো এই স্কেলটাকে আমার কাঠামোতে পরিমাপ করব। তাহলে তুমি ভালো করে খেয়াল করো, এ যে বিন্দুর স্থানাঙ্ক মাপছে, এ যে বিন্দুর স্থানাঙ্ক মাপছে x2, আমি সেই বিন্দুর স্থানাঙ্ক x2 এইটা আমি মাপবো x2 ড্যাশ। তাহলে আমার কাঠামোতে ধরো এই বিন্দুটা হবে x2 ড্যাশ আমি মাপবো, ঠিক আছে। এ যে বিন্দুটাকে মাপছে x1 যেটাকে মাপছে x1, তাহলে আমি সেই বিন্দুটাকে পরিমাপ করব, সেই বিন্দুটাকে ওখান থেকে বসে পরিমাপ করব। ধরো এটা হচ্ছে x1 ড্যাশ, x2 ড্যাশ, কারণ এটা তো s ড্যাশ কাঠামো, তাহলে x2 ড্যাশ x1 ড্যাশ। দেখো আরো খুবই সহজভাবে বলি, খুবই সিম্পলভাবে বলি, এই হচ্ছে একজন পর্যবেক্ষক, এই রকেটে করে গতিশীল, এই যে বাসে করে গতিশীল। এখন এ যা পরিমাপ করবে, এস ড্যাশ কাঠামো থেকে এ যা পরিমাপ করবে, এস
তো ওই যে কোনো একটা বিন্দু, কোনো একটা কিছু একটা এ পরিমাপ করবে এক্স, এ পরিমাপ করবে এক্স ড্যাশ। তাহলে মনে করো ধরো দুইটা বিন্দু, একটা বিন্দু আর একটা বিন্দু, দুইটা বিন্দু পরিমাপ করবে। এ পরিমাপ করবে এই বিন্দু x1, এ পরিমাপ করবে x2, এ পরিমাপ করবে x1 ড্যাশ, এ পরিমাপ করবে x2 ড্যাশ। ঘটনা হচ্ছে এইটা। তাহলে এই দৈর্ঘ্যটাকে এ পরিমাপ করবে x2 মাইনাস x1, এই দৈর্ঘ্যটাকে এ পরিমাপ করবে x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ। কি কথা বুঝলা? তাহলে এই কাঠামো থেকে আমি ওই স্কেলটাকে দেখতেছি, এই স্কেলের দৈর্ঘ্যটা পরিমাপ করার চেষ্টা করতেছি। তাহলে শুরুর বিন্দু যেটা তুমি x1 মাপছো সেটাকে আমি x1 ড্যাশ মাপবো, শেষের বিন্দু যেটাকে তুমি x2 মাপছো সেটাকে ভাই আমি x2 ড্যাশ মাপবো। তাহলে আমার কাছে দৈর্ঘ্য মনে হবে, আমার কাছে যে দৈর্ঘ্য পরিমাপ করা দৈর্ঘ্য সেটা আমার কাছে যেটা মনে হবে সেটাকে আমরা বললাম এল, সেটাকে আমি বললাম এল, আমার কাছে এল দৈর্ঘ্য মনে হবে আর কি। কি কথা বুঝছো? আমার কাছে যে দৈর্ঘ্যটা আমি যে দৈর্ঘ্যটা পরিমাপ করবো সেটা আমার কাছে এল মনে হবে। কি ক্লিয়ার? দাদা রিপিট প্লিজ, রিপিট তো করলাম। ধরো এই হচ্ছে একটা কাঠামো, এটা এস, আর এ রকেটে করে গতিশীল, তাহলে এর কাঠামো এস ড্যাশ। ওই যে কোনো একটা বিন্দু ছিল না, কোনো একটা বিন্দু, ধরো ওই যে গাছের মাথায় একটা বিন্দু, এটা বিন্দু, তো এর এ মাপে কি এক্স ড্যাশ মাপে না, এর কাঠামো থেকে ওই বিন্দুর দূরত্বটাকে এক্স ড্যাশ মাপে, আর এ ওই বিন্দুর দূরত্বটাকে এক্স মাপে। তো এরকম মনে করো আরও একটা বিন্দু, এই আর একটা বিন্দু, তাহলে এ যেটা পরিমাপ করবে সেটা এক্স ড্যাশ, তো এটা তো আবার এক্স ড্যাশ, তাহলে এটার x1 আর এটাকে x2 ড্যাশ বলি। এ যদি পরিমাপ করে ওই বিন্দুটা, যদি পরিমাপ করে ওই বিন্দুটা, তাহলে এ কি পরিমাপ করবে? এ পরিমাপ করবে x2, আর এই বিন্দুটার পরিমাপ ছিল x1। তাহলে এর কাছে যদি জিজ্ঞেস করি ভাই তুই দৈর্ঘ্য বলতো, ও বলবে x2 মাইনাস x1। আর একে যদি জিজ্ঞেস করি ভাই তুই দৈর্ঘ্য বলতো, ও বলবে x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ, x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ। বোঝা গেছে? ওকে, এবার তাহলে এর পরিমাপকৃত দৈর্ঘ্য এল নট x2 মাইনাস x1, এর পরিমাপকৃত দৈর্ঘ্য এল x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ। বুঝতে পারছি? ক্লিয়ার? এইবার আমরা চাইতেছি এল এবং এল নটের মধ্যে সম্পর্ক, আমরা চাইতেছি এল এবং এল নটের মধ্যে সম্পর্ক। ক্লাসও এবার সম্পর্কটা কেমনে বের করা যায় দেখি এবার। এল এবং এল ড্যাশের মধ্যে সম্পর্ক, তো এইখান থেকে এই যে এল নট x2 মাইনাস x1, এল নট x2 আর x1, x2 ড্যাশ। তাহলে আমরা এই যে x এর সূত্র, তাহলে x এর সূত্র x ড্যাশ প্লাস ভিটি ড্যাশ, x এর সূত্র, তাহলে x2 এর সূত্রটা হবে এল নট, x2 এর সূত্রটা হবে x2 ড্যাশ প্লাস ভিটি ড্যাশ নিচে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস x1 ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার নিচে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, উপরে x2 ড্যাশ প্লাস ভিটি ড্যাশ মাইনাস x1 ড্যাশ মাইনাস ভিটি ড্যাশ। তাহলে ভিটি ড্যাশ কাটা, x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ, x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ, দ্যাট ইজ এল। তাহলে কি দাঁড়াইলো? এল নট ইকুয়াল টু x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ নিচে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ভাই এল নট x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ মানে এল √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এল আর এল নটের মধ্যে সম্পর্ক হচ্ছে এল ইকুয়াল টু এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র। দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র আমরা যদি এই সূত্রটা এই যে এইটা মাথায় রাখতাম, তাহলে যে কোনো ম্যাথ করার সময় আমাদের এতটুকু করে এসে এইখানে এসে হিসাব করা লাগতো। তা আমরা এখন আর এইটাকে সূত্র হিসাবে মনে রাখবো না। এই যে x2 মানে এইটা, x1 মানে এইটাকে আর আমরা এখন সূত্র হিসাবে মুখস্থ রাখবো না, আমরা ডিরেক্ট এইটাকে সূত্র হিসাবে মুখস্থ রাখবো। ঠিক আছে? এত বড় হিসাব কই, এত বড় হিসাব তো ছোট্ট হিসাব, তো ছোট্ট সূত্র। তা আমরা এখন সূত্র এটাকে মুখস্থ রাখবো, এটাকে মুখস্থ রাখলে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতার ম্যাথ পারবো।
কি কথা বুঝছো? তুলো 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 তুলো। ভাইয়া এফ সমান সমান 0 হলে বস্তু গতিশীল হচ্ছে, এটা আসলে রহস্যটা কি, নাকি মডার্ন ফিজিক্সে এটা হওয়া সম্ভব? এফ ইকুয়াল 0 হলে বস্তু গতিশীল হচ্ছে, এর আসল রহস্যটা কি? আসল রহস্য একটা সুডো ফোর্স। আসল রহস্য হচ্ছে সুডো ফোর্স, বুঝছো? গত ক্লাসের কোশ্চেন করছো তো, ওই যে আমরা দেখতেছিলাম বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না, তারপরে বস্তু গতিশীল হয়ে যাচ্ছে, অর্থাৎ ত্বরণ হচ্ছে আর কি, মানে বস্তু গতিশীল হচ্ছে অর্থাৎ ত্বরণ আছে যে কাঠামোতে। তো এইটা আসলে ওই বস্তুর উপর যে বলটা প্রযুক্ত হয়েছে ওটা একটা সুডো ফোর্স। যেমন সুডো ফোর্সের আরেকটা উদাহরণ আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সে কেন্দ্রমুখী বল, তাই না? ওখানে একটা সুডো ফোর্স আমরা পড়ছিলাম না? তো ওইটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিকতা গেল, এবার সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা। তো আজকে এই পর্যন্ত। এগুলো নিয়ে আরও কথাবার্তা আছে, হ্যাঁ, ম্যাথ করার সময় আরও এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। সবসময় যে এই যে এ যেটা পরিমাপ করবে সবসময় যে এটাই এল নট আর এটাই এল, ব্যাপারটা এরকম না। এই স্কেলটারে যদি এখানে দিয়ে দিতাম না, এই স্কেলটারে যদি এখানে দিয়ে দিতাম, তাহলে এ যদি পরিমাপ করতো তাহলে এটা এল নট হইতো। আর এখানে থেকে তুমি ওই স্কেলটাকে দেখতা, ওই রকেটের মধ্যে স্কেল, তখন ওইটা হইতো এল। ঠিক আছে, তখন ওইটা হইতো এল। তখন কি হইতো? তখন এ নিজের ভাবতে স্থির। দেখো স্বাভাবিক, এ যদি নিজের স্থির ভাবে, ওর কাছে মনে হবে পৃথিবী উল্টা দিকে ভি বেগে দৌড়াচ্ছে, ভি বেগে দৌড়াচ্ছে, ভি বেগে দৌড়াচ্ছে, একই কথা। হিসাব নিকাশ সব একই রকম হইতো, হিসাব নিকাশ সব একই রকম হইতো। তখন এর দৈর্ঘ্যটা হইতো এল নট, এর দৈর্ঘ্যটা হইতো এল। এ নিজেকে ধরো স্থির চিন্তা করলে এর সাপেক্ষে পৃথিবী ভি বেগ নিয়ে দৌড়াইতো। ঠিক আছে, আমরা এখানে যে হিসাবটা করছি সেটা এর সাপেক্ষে, মানে এ বসে বসে হিসাবটা করছে। তো এই হচ্ছে কাহিনী। তো আমরা নেক্সট দিন সময়ের আপেক্ষিকতা দেখব, তারপরে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। আমাদের মূলত আসলে এই সূত্রটা লাগবে, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - b²/c²। তা আমরা দেখব যে মনে করো যে ধরো পৃথিবীতে একটা মাঠ, একটা আয়তাকার মাঠ, তার উপর দিয়ে একটা ভিন গ্রহের নভোযান উড়ে যাবে। ঠিক আছে, আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে উড়ে যাবে। তো তখন আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে উড়ে যাওয়ার সময় ওই মাঠের ক্ষেত্রফল, মাঠের দৈর্ঘ্য, প্রস্থ কেমন কি পরিমাপ করবে, তো এইগুলো আমরা নেক্সট দিন দেখব। তাহলে আজকেও মনে করো যে এই টপিক থেকে চিন্তার একটা উদ্বেগ ঘটায় রাখলাম, তাহলে এইগুলো নিয়ে একটু ভাববা। ঠিক আছে, এগুলো কিন্তু নিজে নিজে শিখতে হয়, এগুলো কিন্তু টিচার শিখাই দিতে পারে না। বিশেষ করে মডার্ন ফিজিক্স, আমি সবসময় বলি স্টুডেন্টদের, মডার্ন ফিজিক্স নিজে শেখার জিনিস, মডার্ন ফিজিক্স টিচারের শেখানোর জিনিস না। মডার্ন ফিজিক্স মনে করো টিচারও অনেক কিছু বুঝে না, সহজ কথা। ঠিক আছে, ওকে, তাহলে টাটা। ভাই এফআরবিতে এক্সাম কি যেন প্রশ্ন করলো? এফআরবিতে এক্সাম অফলাইনে এক্সাম দিতে পারবো অবশ্যই। এফআরবিতে মডেল টেস্ট নামবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অনলাইনে পড়ানো হবে, পাশাপাশি অফলাইনে এসে ধুমসে এসে পরীক্ষা দিয়ে যাবা ব্রাঞ্চগুলোতে। মহাশূন্যে নিজের সাপেক্ষে বেগ হিসাব করা যায় না? মহাশূন্যে, হ্যাঁ যাবে না কেন? মহাশূন্যে ধরো রকেটের মধ্যে গতিশীল, ও হিসাব করবে, করতেই পারবে। পর্যবেক্ষক যে কোনো কিছু হইতে পারে, পর্যবেক্ষক হওয়ার কোনো শর্ত নাই। তো নেক্সট দিন দেখা হচ্ছে, টাটা, বাই বাই।